হাটেবাজারে উপন্যাসে বনফুল লিখছেন, কলকাতা একটা সমুদ্র বিশেষ, তার মধ্যে সাপ হাঙরও আছে, আবার মণিমাণিক্যও আছে। কিন্তু এই সাপ হাঙরদের উৎপাতে কখনো যদি সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে, তা উদ্বেগের বই কি। নিজের শহরে প্রকাশ্য রাজপথে আমাদের দুই সহনাগরিককে যে অভিজ্ঞতার মধ্যে পড়তে হলো, তা রীতিমতো আতঙ্কের। রাতের শহরে বেলাগাম বাইক বাহিনী এবং হেলমেটবিহীন বাইক বাহিনীর হাতে হেনস্থা হতে হলো প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্ত এবং অ্যাপ ক্যাব চালক তারক দেবনাথকে। সঙ্গে তার সহযাত্রী ছিলেন, তিনিও হেনস্থার মুখোমুখি হন। একাধিকবার হামলার মুখে পড়লেন তারা, একাধিকবার দ্বারস্থ হলেন পুলিশের, আর প্রত্যেকবার এক থানা থেকে বল ঠেলা হলো অন্য থানার কোর্টে। শেষ পর্যন্ত অবশ্য তৎপর হয়েছে পুলিশ, অভিযুক্তরা গ্রেফতার হয়েছে, সাসপেন্ড করা হয়েছে চারু মার্কেট থানার এক অফিসারকে, শোকজ করা হয়েছে ময়দান এবং ভবানীপুর থানার দুই অফিসারকে। কিন্তু আমাদের প্রশ্ন, শুরুতেই কি আর একটু তৎপর হওয়া যেত না? উষসী এবং তারক দুজনেই এই মুহূর্তে স্টুডিওতে, সঙ্গে আছেন মাধব, যিনিও ওই সময় ওই মুহূর্তে গাড়ির মধ্যে ছিলেন। তাদের কাছে যাওয়ার আগে আমি শুরুতেই আপনাদের দেখাবো ঠিক কি ঘটেছিল সোমবার রাতে। দেখুন। This is my city. It just feels bad that it's Calcutta. দিল্লি মুম্বাইতে ঝকঝকে কেরিয়ার থাকা সত্ত্বেও কলকাতায় নিজের শেকড়কে কখনো ছেড়ে যাননি। কিন্তু নিজের প্রাণের শহরেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। অভিযোগ, রাতের রাজপথে বাইক আরোহী কিছু বেপরোয়া যুবক পিছু ধাওয়া করে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে। উষসীর অ্যাপ ক্যাবের চালককে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। How can these boys be so fearless to sit in a bike without helmet and roam around like that? And then they chase me, they break my car down, they tried to, and they are so fearless doing it. আপনি ভিডিওটাতে দেখবেন ওরা হাসছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে এক্সাইড মোড়ে। উষসীর দাবি, সেদিন রাত 11:40 নাগাদ বাইপাসের ধারে একটি হোটেল থেকে অ্যাপ ক্যাব বুক করেন তিনি। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন রাত 11:40 বাইপাসের একটি 5 তারা হোটেলের সামনে থেকে যাত্রী হিসাবে সওয়ার হন দুজন, প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত এবং তার মেকআপের কাজে নিযুক্ত সহকর্মী সঙ্গী। রওনা হন দক্ষিণ কলকাতায় তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সেই নিশ্চিন্ততা খান খান হয়ে যায় এক দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়ে। প্রায় রাত 12টা ছুঁই ফাঁকা রাস্তায় এই অ্যাপ ক্যাবে দুই সওয়ারিকে নিয়ে তারক মা উড়ালপুল ধরে পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে সার্কাস এভিনিউ এবং এজেসি বোস রোড ধরে এক্সাইড বা রবীন্দ্র সদন মোড়ে চলে আসেন অনায়াসেই। সিগন্যাল হওয়ার পর গাড়ি বাঁ দিকে ঘুরে এলগিন রোডের দিকে, আর তখনই বাধে বিপত্তি। এক্সাইড মোড়ের এখানেই হঠাৎ করে একটা বাইক এসে সাডেনলি ব্রাশড ইনটু আর গাড়ি। ইনফ্যাক্ট ওখানে দুজন ছেলে ছিল, সাডেনলি দুজন থেকে দেখলাম 10 জন হয়ে গিয়ে ওরা আমার উবার ড্রাইভারকে মারার চেষ্টা করছিল। আমার বাঁ সাইড থেকে একটা স্কুটি আমাকে ওভারটেক করে বাদিকে ঘুরতে যায়, আর সেই সময় ওনার অজান্তেই মানে ধাক্কাটা লাগে, আর তারপরে ওনারা ঝামেলা শুরু করে দেয়। আমার মোবাইল ফোন চাওয়া হয়, আমার মানিব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে, টাকা চায়, মারধর করে। প্রাক্তন মিস ইন্ডিয়া ও মডেল হিসাবে দেশ বিদেশের অনেক শহরেই ঘুরেছেন উষসী, কিন্তু নিজের শহরে এমন ঘটনা দেখে হকচকিয়ে যান তিনি। প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত গাড়ি থেকে ঠিক এইভাবেই মোবাইল ফোন হাতে নেমে আসেন। নিজের মোবাইল ফোন থেকে তারক দেবনাথকে মারধর করছিল, রাস্তায় টেনে নামিয়ে তাদের ছবি তুলতে থাকেন। ভয়হীন যুবককে উষসী প্রশ্ন করেন তাদের হেলমেট নেই কেন। জবাবে সেই যুবকরা কার্যত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমি গাড়ি থেকে নেমে প্রতিবাদ করি যে কি করে আপনারা এটা করছেন এই সেই। তখন আমি একটা ভিডিও করতে শুরু করি যে আমাকে ওরা ওকে বলছে বেরোবে, আমি বলছি তোমাদের হেলমেট কোথায়। তো ওরা মানে আপনি ভিডিওটা দেখলে বুঝবেন ওরা হাসছে যে হেলমেট কি বলছে, এসব বাজে বাজে কথা বলছে। মধ্যরাতে কলকাতার রাস্তা তখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। চোখের সামনে বেপরোয়া যুবকদের অ্যাপ ক্যাবের চালকের ওপর চড়াও হতে দেখে উষসী বুঝতে পারেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তার দাবি, সঙ্গে সঙ্গে ময়দান থানায় ছুটে যান তিনি।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অসহায় অবস্থায় সাহসী তরুণী উষসী সেনগুপ্ত রাস্তার উল্টো দিকে ময়দান থানার দিকে চোখ যায় তার। রাস্তা পার হয়ে উষসী ময়দান থানার সামনে যান, সেখানে পুলিশ অফিসারদেরকে অনুরোধ করেন যে এইখানে এইভাবে তার ক্যাব চালক মার খাচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে ময়দান থানার পুলিশ কর্মীরা জানিয়ে দেন এক্সাইড মোড়ের এই অংশের এখতিয়ার তাদের মধ্যে পড়ে না। দুজন পথচারী তারাও উষসীর সঙ্গে অনুরোধ করেন যে এরকম একটি ঘটনা ঘটে চলেছে সেটাকে থামানোর জন্য। আমাকে তো ওখানে বসে মারছিল, আমাকে তো রীতিমতন 5-6 জন বা 8 জন মিলে আমাকে মারছিল, টানা হেঁচড়া করছিল। আমি সেসব দিকে লক্ষ্য করিনি, ওরা নিজেরাই দেখি অটোমেটিক সাইড হয়ে গেল, মানে পুলিশকে আসতে দেখে তখন সাইডটা হয়েছে। তাদের মধ্যে একজনকে এখানকার পুলিশ ধরে ফেলে, হাত ধরে ফেলে, কিন্তু তাও সেটা ধরে রাখতে পারেনি, কিছুক্ষণের মধ্যে সে আবার হাত ছাড়িয়ে চলে গেছে আর কি। এখান থেকে অ্যাপ ক্যাবটি নিয়ে উষসী পৌঁছন লেক গার্ডেন্সের সরকারি আবাসনে তার মেকআপ আর্টিস্টকে নামাতে, কিন্তু কাঁচতলা এসি অ্যাপ ক্যাবে বসে তারা ঘুণাক্ষরেও টের পাননি বাইক আরোহী সেই যুবকরা তাদের পিছু ধাওয়া করে সেখান পর্যন্ত পৌঁছে গেছে। ক্যাব চালক তারক দেবনাথের গাড়িতে উষসী এবং তার সঙ্গী ঠিক এই জায়গায় সেই রাতে এসে দাঁড়ান। সঙ্গে সঙ্গেই দুপাশ থেকে দুটো মোটর বাইক চলে আসে এবং তাতে 6 জন বাইক আরোহী সওয়ার ছিলেন এবং তারা গাড়ি থেকে নেমেই শুরু করে দেন এই গাড়ি ঘিরে নিগ্রহ চূড়ান্ত হেনস্থা। দুদিক থেকে গাড়ি এসে দাঁড় করিয়েছে, সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, আমি যার জন্য সামনে যেতে পারছিলাম না এবং ওরা কাচ নামাতে বললো। আমি যখন কাচ নামালাম সঙ্গে সঙ্গে দেখলাম ওদের হাতে ইট আছে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওই ইট দেখে আমি সঙ্গে সঙ্গে আমার কাচ তুলে দিই। কাচ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমার কাছে ইট দিয়ে আঘাত করে, দরজা দুমড়ে যায়, ওরা ধরে থাকে, দরজা দুমড়ে যায়। অভিযোগ, উষসীকে হেনস্থা করেও থামেননি ওই যুবকরা। অ্যাপ ক্যাবের চালককে গাড়ি থেকে নামাতে না পেরে আরো মারমুখী হয়ে ওঠে তারা। ইট দিয়ে প্রথমে এই কাজটা এরকম ভাবে ভেঙেছিল, এখানে ইট মেরেছে, এই তো যে গাড়ি তোবড়ানো রয়েছে এগুলো যা সব ইটেরই দাগ, এই যে এখানে সব ইটের দাগ, মানে ইট ছুঁড়ে মেরেছে। অ্যাপ ক্যাব চালকের দাবি গাড়ি ঘোরানোর মতো পরিস্থিতিও ছিল না, গাড়ি পেছনের দিকে চালিয়েই সেখান থেকে বেরোন তিনি। মোবাইলটা যে ভিডিওটি তুলেছিল ওখানে, সেই ভিডিওটি তোলার চেষ্টা করেছিল, মোবাইলটা ছিনতাই করার চেষ্টা করছিল। তখন ম্যাডাম কি করলেন? তখন ম্যাডাম ওদের সঙ্গে হাতাহাতি, ওই হাত ধরে টানাটানি হচ্ছে। আমি তার মধ্যে যে গাড়িটা ব্যাক করেছি, ম্যাডাম মোটামুটি গাড়িটা ধরে রেখেছিল বলে আমি গাড়িটা ব্যাক করতে পেরেছি। আর ওইখানে অদূরে কিছু মানে 5-6 জন যুবক ওরা হয়তো কথাবার্তা বলছিল, যাই হোক ওইখানে যাওয়ার পরে আমি যখন ওখানে চলে গেলাম তখন এরা পালিয়ে গেল, এরা আর তখন আর তারপরে ছিল না। উষসী ও তারক দুজনেই এই শহরের বাসিন্দা, দুজনেরই কাজের সময় ঠিক নেই, রাত বিরেতে বাইরে থাকতে হয়। সোমবার রাতের ঘটনার পর নিজের শহরেই বাইরে বেরোতে ভয় পাচ্ছেন তারা। I'm a working girl. I come back home at late night. If it happens to someone like me, যে এত লোককে চেনে, আমি আপনাদেরকে চিনি, I have this privilege. It's a privilege. What happens to a normal girl? It's just very, very scary. উষসী সেনগুপ্ত যে সাহসের পরিচয় দিয়েছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন? তাকে তো মানে অসংখ্য ধন্যবাদ যে ওনার মতন মানে মহিলা মানে এত দূর করেছেন, অসংখ্য নির্ভয় এত কিছু করেছেন, অসংখ্য ধন্যবাদ। দলবদ্ধ বেপরোয়া তরুণদের মনে কি আইনের শাসনের ভয়ে জাগবে? আর নির্ভীক নাগরিকরা কি নির্ভয় রাতের রাজপথে চলাফেরা করতে পারবেন? সেই প্রশ্নগুলো এই প্রেক্ষিতে বড় হয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তকে দিয়ে শুরু করব। প্রথমেই আপনাকে অভিনন্দন দুটো কারণে। এক হচ্ছে যে চালককে আপনাকে কেউ হেনস্থা করেনি, চালককে হেনস্থা করেছেন, সেই সময় আপনি রুখে দাঁড়িয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন এবং এই গোটা লড়াইটা চালিয়ে নিয়ে গেছেন, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ওই মানসিক অবস্থায় আপনি এই সাহস দেখিয়েছেন যে গাড়ি থেকে নেবে মোবাইলে ভিডিওটা শ্যুট করার, যে ভিডিওটা অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ইটসেলফ ভিডিওটা, এবং এই তদন্তে নিঃসন্দেহে সুবিধে হবে। সবথেকে বড় কথা, এটা ভাইরাল হওয়ার পর পুলিশও নড়ে চড়ে বসেছে। এই দুটো কারণে আপনাকে অভিনন্দন। আমি প্রথমে যেটা জানতে চাইবো, নিঃসন্দেহে আমরা সবাই জানি উষসী দিল্লি বা মুম্বাইতে আপনার অনেক বেটার কেরিয়ার হতে পারত, সেটা না করে কলকাতা শহরে যখন আপনার এই 25 বছর বা 30 বছর ধরে চেনা শহরটার, যেটার জন্য, যেটাকে আপনি কোট অ্যান্ড কোট আমার শহর বলেন, সেই শহরে যে ছবি সোমবার রাতে আপনি দেখলেন, তারপর এই শহরটাকে চেনা লাগছে না অচেনা?
থ্যাংক ইউ সুমন, আমাদের সবাইকে এই শোতে ডেকে টু গিভ আস দিস প্ল্যাটফর্ম যে আমরা সবার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবো আজকে। প্রথমত একটা এরম ছোট ইনসিডেন্ট কোনো সময় আমার শহরের ব্যাপারে আমার পুরো আপনার যে ধারণা যে সেটা পাল্টাবে না। ফ্যান্টাস্টিক। আর অবভিয়াসলি যেটা হয়েছে সেটা ভীষণ শেমফুল, বাট এটা আমাদের ভুল, এটা সবচেয়ে আগে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর আমার মনে হয় দ্য ফার্স্ট স্টেপ ইজ অ্যাকসেপ্টেন্স, দ্য সেকেন্ড স্টেপ ইজ চেঞ্জ। আর আমার আজকে এই অবধি আসা, আপনাদের সাথে আপনাদের হেল্প নিয়ে এতটা দূর এগোনোর এই একটাই কারণ, টু ব্রিং দ্যাট চেঞ্জ। আর আমার মনে হয় না একটা উই আর ফ্রম আ ল্যান্ড উইচ হ্যাজ বিন মানে নোন টু বি ভেরি সেফ সিটি, তাই একটা এরকম ইনসিডেন্ট চেঞ্জ করবে না সেই ব্যাপারটাতে। ইনফ্যাক্ট আই এম গ্ল্যাড যে সেই সময় ওই গাড়িতে আমি ছিলাম, যে আমি এই সুযোগটা পেয়েছি দ্যাট আই ক্যান টেক দিস আপ। একদম। আমার সব থেকে আফসোস কোথায় জানেন, যে যদি শুরুতেই যে কোনো থানা হতে পারে, ময়দান হতে পারে, ভবানীপুর হতে পারে, যখন প্রথম আপনি রিপোর্ট করলেন তারা যদি একটু অ্যাক্টিভ হতো, তারা যদি তাদের নর্মাল যেটা ডিউটি সেটা করতেন, তাহলে এই ফলো করে লেগ গার্ডেন্সে এসে এই গাড়ি ভাঙা, এই আপনার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, ডিলিট করানোর চেষ্টা, এই গোটা প্রক্রিয়াটা হতো না। এই ইট মারা, গাড়ির কাঁচ ভাঙা কোনোটাই হতো না যদি প্রথম আপনি যখন পুলিশকে ইনফর্ম করলেন তারা যদি একটু অ্যাক্টিভ হতো। মানে এটা একদম রাইট পয়েন্ট। আর আই থিঙ্ক ইন দ্য বিগিনিং পুলিশের বিহেভিয়ারটা ওয়াজ ভেরি ডিসহার্টনিং। ইনফ্যাক্ট আমি যখন তারকদাকে ওরা ট্যাক্সি থেকে বের করে কোনায় নিয়ে যাচ্ছিল, তখন আমি জাস্ট সামনে পুলিশ স্টেশনটা চোখের সামনে দেখতে পাচ্ছি, তো আমি দৌড়িয়েছি। আর আমার যে কলিগ মাধব, যিনি স্টাইলিং মানে কলকাতার খুব ওয়েল নোন স্টাইলিস্ট, উনি আমার সাথে ছিলেন। উনি তখন আমাদের ব্যাগটা নিয়ে গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়িয়েছিল, আর আমি দৌড়িয়ে ওখানে গেলাম। গিয়ে যখন আমি কথাটা বলি যে, ইনফ্যাক্ট এটা বলতে হবে যে ওখানে অনেক লোকেরা ছিল, বাট একজন মহিলা আর একজন ওয়ান জেন্টলম্যান, দে কেম উইথ আস। উনি আমার পেছন পেছন এসছেন, ইনফ্যাক্ট আমাদের তিনজনের বলাতে ওই অফিসার ওখানে এসছেন। বাট তখন ওরা যে কথাটা বলে অ্যাবাউট দ্য jurisdiction, which was very heartbreaking, but as much as the subordinate rank holders of Calcutta police have been little the experience have been little disheartening, the experience of talking to the top officials has been incredible. মানে the fact এই মুহূর্তে গ্রেফতার হয়েছে এবং একাধিক থানার শো কজ না সাসপেন্ড। আমি এইটাই প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, এক তো 11:40 সোমবার কাজের দিন, আমি বলছি জনহীন রাস্তা নয়, এক্সাইড মোড় প্রায় দিনের বেলার মতো জনবহুল থাকে, সেখানে এই ঘটনা শোনার পর কেউ এফআইআর নিতে রিফিউজ করতে পারে বা জুরিসডিকশন, এ বিচিত্র কথা। আপনি জানবেন যে আমার মনে আছে যে একটা সময় যখন যাদবপুর কলকাতার অন্তর্গত হয়নি, তখন ওই লেক থানার মধ্যে না যাদবপুর থানার মধ্যে, যাদবপুর থানার কেস হলে সেটা হবে বেঙ্গল পুলিশের এলাকায়, আর লেক থানা হবে কলকাতা পুলিশ। এই নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলতো। আমি বলছি যে এখন সুপ্রিম কোর্টের রায়ের পর এটা নিয়ে আমাদের জয়ন্তও বলবে যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই যে একজন মহিলা যখন এই ঘটনা বলছেন তাকে জুরিসডিকশন দেখানো যায় না, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ, বেআইনি। কি বলবেন? এই মহিলা কেন বলছো? তুমি তো নিজেই বলে দিলে। ঠিক। হ্যাড দিস স্টাফ অ্যান্ড অফিসার্স অ্যান্ড মেন অফ ময়দান পুলিশ স্টেশন, তারা যদি একটু প্রোঅ্যাক্টিভ হতো, ওখানে তো গেল বলার সঙ্গে গেল, গিয়ে একজনকে ধরলো, মানে এমনভাবে ধরলো, সো আনপ্রফেশনাল অ্যাটিটিউড, সে চলেও গেল, সে চলে গেল। খালি তাই না, এসে বললো এটা ভবানীপুর থানা। আরে এটা তো they are liable to be prosecuted under section 221 IPC, intentional omission on the part of the public servant to apprehend which is bound to apprehend. If he takes such action so that the accused suffers escape from the custody, তাহলেও তার পানিশমেন্ট হবে। এটা তো বোঝা উচিত। কার্যত এই ক্রাইমের গুরুতর অংশটা হতোই না যদি তিনি একটু অ্যাকশন নিতেন। তিনি একটু অ্যাকশন নিতেন, আর কিছু না। আমি তোমায় একটা কথা বলি, সুজনের কেসটা মনে আছে? একদম। তারপরে একটা মনে আছে তোমার, পার্ক স্ট্রিটের তন্ত্রে একজন ইটালিয়ান লেডি
she was from Hope International, she was from Italy. উনি এখানে এসেছিলেন, কিছুদিন থাকলেন, পার্ক স্ট্রিটে একটা জায়গায় 4-5 জন মিলে একটা পিজিতে ছিলেন। তন্ত্রেতে ওনার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, খুব সংক্ষেপে বলেছি, বার্থডে সেলিব্রেশন ওখানে, আমি নামও বলে দিচ্ছি, সুজয় মিত্র, he duped that lady, took her to Kalighat, his তার নিজের বাড়িতে নিয়ে যায়, নিজের বাড়িতে নিয়ে গেল, had raped her। মহিলা তো কিছু চেনে না, কালীঘাট থানাও চেনেন না। she came back to পার্ক স্ট্রিট, এসে পার্ক স্ট্রিট থানায় যায়। পার্ক স্ট্রিট থানা যে সাব ইন্সপেক্টরকে বলে, সে সঙ্গে সঙ্গে কমপ্লেন নিল, কমপ্লেন নিয়ে ওকে গাড়িতে চাপালো, মহিলাকে গাড়িতে চাপালো, কমপ্লেনটা হাতে নিল, নিয়ে কালীঘাট থানায় এফআইআর টানলো, কেস টানলো, দ্যাট ম্যান ওয়াজ অ্যারেস্টেড এন্ড হি ওয়াজ কনভিক্টেড। ঠিক, এবং খালি সেই আসামির যে অ্যাডভোকেট, রিনাউন্ড অ্যাডভোকেট এট আলিপুর, 8 এডিজে কোর্টে ইন দ্য ইয়ার 2013। একদম একদম। আমি শৈলদার কাছে আবার আসবো, কিন্তু এই কোন এলাকার কেস এবং কোন এলাকায় কোন থানায় অভিযোগ জানাতে হবে, এই টানাপোড়েন, অর্থাৎ এটা শুধু বেআইনি নয়, এটা অন্যায়ও। ঠিক কতটা হেনস্থা হতে হলো এই ঘটনার জন্য, এই টানাপোড়েনটুকুর জন্য, দেখাবো। सदरक्षणाएं अच्छे लोगों की रक्षा करना, खलनी ग्रहणाएं बुरे लोगों का नाश करना। রূপলী পর্দার সংলাপ হলেও বাস্তবে পুলিশের কর্তব্য এটাই, কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে পুলিশের বিরুদ্ধে ওঠে নিষ্ক্রিয়তা বা গড়িমসির অভিযোগ। একই অভিযোগ তুলেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। সোমবার রাতে এক্সাইড মোড়ের কাছে উষসী ও তার অ্যাপ ক্যাবের চালককে প্রথমে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সোমবার গভীর রাতে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত তার সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন একটি অ্যাপ ক্যাবে করে। তিনি যেটা অভিযোগ করছেন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এক্সাইড মোড়ে ঠিক এখানেই কিন্তু তার অ্যাপ ক্যাবের সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে, তার গাড়ি ঘিরে ধরে তাকে হেনস্থা করতে থাকে এবং ক্যাব চালককে মারধর করতে থাকে। সেই পরিস্থিতিতে তিনি দেখতে পান ঠিক সামনেই রয়েছে ময়দান থানা। হঠাৎ করে আমি চোখের সামনেই একটা পুলিশ স্টেশন দেখতে পাই, তখন আমি দৌড়িয়ে পুলিশ স্টেশনে গিয়ে কপসদেরকে নিয়ে আসি। প্রথমে তো ওরা বলে যে ইট ফলস আন্ডার দ্য জুরিসডিকশন অফ ভবানীপুর পুলিশ স্টেশন। ময়দান থানার দিকে চোখ যেতে সাহায্যের আশায় সেখানে ছুটে যান উষসী, তবে অভিযোগ আশার আলো নিভতে বেশিক্ষণ সময় লাগেনি। আতঙ্কিত হয়ে অসহায় অবস্থায় উষসী সেনগুপ্ত যখন পুলিশের সাহায্যের জন্য এই ময়দান থানায় এসে পৌঁছন, তিনি যেটা অভিযোগ করছেন, সেই সময় কর্তব্যরত পুলিশ অফিসার যেটা জানান, যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ কিনা এক্সাইড মোড়ে যেইখানে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু ভবানীপুর থানার অন্তর্গত। আমার সাথে আরও দুজন এসেছিলেন ওখানে, যারা দাঁড়িয়েছিলেন, একজন মহিলা আর একজন মানুষ, একজন লোক। তো উনি যখন গিয়ে বলেন তখন কপসরা এসে ইন্টারভেন করাতে ওরা পালিয়ে যায় ছেলেগুলো। উষসী সেনগুপ্ত এবং তার সহকর্মী যে আশুতোষ মুখার্জি রোড হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন, সেই পথ পরিবর্তন করেন। তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন, পথ পরিবর্তন করে অবশেষে রবীন্দ্র সদন মোড় হয়ে একেবারে এই যে হরিশ মুখার্জি রোড, সেই হরিশ মুখার্জি রোড হয়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। এরপর পিছু ধাওয়া করে লেক গার্ডেন্সে ফের উষসীর গাড়ির ওপর চড়াও হয় ওই বাইক আরোহী বেপরোয়া যুবকরা। সহকর্মীকে ছাড়তে লেক গার্ডেন্স সরকারি আবাসনের সামনে এসেছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। অভিযোগ, তিনি যখন এখানে এসে পৌঁছন তখন কিন্তু আবারও সেই যুবকদের হাতেই তাদেরকে আক্রান্ত হতে হয়, হেনস্থা হতে হয়। চিৎকার চেঁচামেচি জুড়ে দেন তারা। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ছুটে আসে চারু মার্কেট থানার পুলিশ। উষসীর দাবি, রাতে তিনি চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেখান থেকেও তাকে বলা হয় ঘটনাস্থল অন্য থানার অধীনে। চারু মার্কেট থানায় তিনি যখন অভিযোগ করতে আসেন, এখানকার কর্তব্যরত অফিসাররা জানান যেহেতু ঘটনার সূত্রপাত ভবানীপুর থানা এলাকায়, স্বাভাবিকভাবে তাকে ভবানীপুর থানায় যেতে হবে এবং সেখানে অভিযোগ দায়ের করতে হবে। আমি যখন চারু মার্কেট পুলিশ স্টেশনেও যাই, তখন আমার এফআইআরটা নেওয়ার আগে আমাকে ওখানে কপসরা বলে যে আই হ্যাভ টু গো টু ভবানীপুর পুলিশ স্টেশন টু লজ অ্যান এফআইআর। অ্যান্ড ওয়েন আই পুট মাই ফুট ডাউন অ্যান্ড আই সেড না, আমার বাড়ি এখানে, আমার ইনসিডেন্টটা এখানে হয়েছে, তো ওরা আমার এফআইআরটা নেয়, কিন্তু আমার ড্রাইভারের এফআইআর নেয় না। আমাকে বলা হলো যে একই রিজনের জন্য দুজনের এফআইআর নেওয়ার হয় না। পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবাঞ্ছিত বলে মন্তব্য করেছেন কলকাতার মেয়রও। যারা করেছে অত্যন্ত অন্যায় হয়েছে এবং ধন্যবাদ জানাই পুলিশকে, সাথে সাথে অ্যারেস্ট করেছে। কখনো ময়দান বলেছে ভবানীপুর থানা, ভবানীপুর বলেছে ময়দান। সেই সব যারা করেছে সেগুলো নিশ্চিতভাবে দেখছেন পুলিশ কমিশনার। বিজেপি আবার এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছে। কলকাতার বুকে যেটা বলে হার্ট অফ দ্য সিটি, সেরকম জায়গায় একজন এমিনেন্ট মহিলার সঙ্গে এরকম ঘটনা ঘটল। কি পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ পৌঁছেছে।
প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে লালবাজার। কলকাতা পুলিশের একজন ডিসির নেতৃত্বে ওই তদন্ত কমিটি গড়া হয়েছে। পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এই ঘটনায় চারু মার্কেট থানার এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ময়দান থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ভবানীপুর থানার এক সাব ইন্সপেক্টরকে শোকজ করা হয়েছে। হিন্দল দে ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এই ঘটনা নিয়ে প্রাক্তন পুলিশ কর্তারা ঠিক কি বলছেন দেখাবো আপনাদের। প্রশ্ন হতে পারে যে তাহলে এক থানা অন্য থানায় পাঠিয়ে দিচ্ছে কেন? সেটা হচ্ছে যে পুলিশের কাজ ভালো না খারাপ সেটা নির্ধারণ করার আমাদের মধ্যে ভুল পদ্ধতি চালু আছে। কার এলাকায় কত কম অপরাধ হলো সেইটা বিচার করা হয়। অতএব যখনই আপনি কোনো থানায় একটা কেস শুরু করছেন, সেই থানায় সেই কেসটার নামকরণ হচ্ছে। অপরাধের সংখ্যা যখন গণনা হবে, যে থানা কেসটা শুরু করবে তার একটা কেস বেশি হবে। আমাদের উপরের অফিসাররা যদি এই ভুল পদ্ধতিতে প্রয়োগ না করেন তাহলে সে কেসটা শুরু করে তদন্ত করতে তার আপত্তি থাকবে না। কলকাতা শহরের মধ্য একেবারে কেন্দ্রস্থলে একটি রাত্রিবেলা বেশ রাতে মানে দুজন তারা যাচ্ছেন গাড়িতে, তারা দৌড়ে থানায় তারা ঢুকেছেন, সাহায্য চেয়েছেন। সেখানে যে তার পরের যে ঘটনা, এক থানা থেকে আরেক থানা পাঠিয়ে দেওয়া, এটা আমি কলকাতা পুলিশে বহুদিন কাজ করেছি, এটা করা একেবারেই উচিত ছিল না। উচিত ছিল যখন মহিলা একা রাত্রিবেলা অবস্থাটা বুঝে তাদের ওখান থেকে এসে সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের তাদের ধাওয়া করে তাদের করে এবং এর সুষ্ঠুভাবে যেহেতু উনি থাকেন কলকাতা শহরের আরেক পান দক্ষিণে, বাড়িতে যেন পৌঁছে দেওয়া নিরাপদে তার ব্যবস্থা করাটা উচিত ছিল। এক্সাইড মোড়টা হচ্ছে চৌরঙ্গি, 60 চৌরঙ্গি মানে একদম টপ ক্যালকাটা। সেই ক্যালকাটার বুকে যদি একটা মেয়ে যদি বিচার না পায়, বিচারটা তো জুডিশিয়ারি দেয় না, বিচারটা প্রথমে দেয় পুলিশ অন বিহাফ অফ জুডিশিয়ারি। তো সেখানে পুলিশ কেন কচকচানি করতে যাবে? হোয়াই? ক্যালকাটা পুলিশের কি মানে স্মৃতিভ্রম হয়ে গেছে? ওরা জানে না যে আগে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে? ওদের উচিত ছিল সঙ্গে সঙ্গে মেয়েটিকে রিড্রেস দেওয়া। শৈলদা, একটু আগে আপনি বললেন যে ইনঅ্যাকশন কার্যত পালাতে সাহায্য করা ক্রিমিনালদের। আমি বলছি যে আমি দেখছিলাম যে যে জায়গায় হয়েছে সেখান থেকে কার্যত বাইরের যেখানে পুলিশ কর্মী দাঁড়ান প্রায় চোখে দেখা যায় এইরকম। বলছি এরকম কোনো খুন হলে কোনো পুলিশ কর্মী বলবেন না এটা ঠিক আমার এলাকায় না, আমি দেখেছি বটে কিন্তু ওই থানায় যান। এক, দুই হচ্ছে কলকাতা পুলিশের তৎপরতা নিয়ে আপনি জানেন আমার ইতিবাচক ধারণা আছে, কিন্তু আমরা তো যখন এই প্রফেশনে আসি তখনও জানতাম যে কলকাতার সেন্ট্রালি মনিটর্ড একটা ডিসিপ্লিন ফোর্স কলকাতা পুলিশ, এবং পুরোটা কন্ট্রোলড হয় একটা কন্ট্রোল রুম থেকে, ডেটা 24/7 সবসময় তৎপর, এবং কোথাও একটা কলকাতা শহরের মধ্যে যদি ঘটনা ঘটে 5 মিনিট লাগে নানা রকম ফ্লাইং স্কোয়াড ইত্যাদি ইত্যাদি সেই স্পটে পৌঁছতে। তাহলে এই গোটা জিনিসটা হলো কি করে? এক, দুই হচ্ছে আরও মারাত্মক, যেভাবে গাড়ির কাঁচ ভেঙেছে, ওই ইট যদি এই তিনজনের কারুর লাগতো, আমি বলছি আরেকটা তো পরিবহন মুখোপাধ্যায়ের ঘটনা ঘটতে পারতো, মারাত্মকভাবে আহত হতে পারতেন। আমি বলছি যে এই জিনিসটা হচ্ছে কেন? আরও বড় প্রশ্ন, আমার মনে হয় গত 3 বছরে এটা পঞ্চম শো যেখানে এই গোটা রাত ধরে যে বাইক বাহিনী কার্যত আমাদের এই শহরে তাণ্ডব চালায় হেলমেট ছাড়া, তাদের নিয়ে আমাদের আলোচনা করতে হয়েছে। আমরা সবাই জানি, এখানে যারা বসে আছি, কলকাতা পুলিশ জানে না কোন অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, আদৌ কোনো অ্যাকশন নেওয়া হয় না কেন? দেখো, এটা তো মানে সুমন তো মিস সেনগুপ্তই বললেন যে বিকজ অফ দ্য ইন্টারভেনশন অফ দ্য সিনিয়র অফিসার্স দ্য অ্যাকশন ওয়াজ। মানে আই অলসো ফিল স্যার, আই মাইট বি রং, আমার মনে হয় যে মানে যেরকম গভর্নমেন্ট ইজ এ বিগ অর্গানাইজেশন, পুলিশ ইজ এ বিগ অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে যেরকম ভালো লোকেরা থাকে খারাপ লোকেরাও থাকে, বাট যেই প্রবলেমটা হয়েছে একটা সাবঅর্ডিনেট লেভেলে হয়েছে, টপ অফিশিয়ালসরা খুব প্রম্পটলি ইয়ে করেছে। I'll have to mention this যে as a woman when Aparajita Rai, DC Cyber Cell, when she called me personally and she assured me, it was very reassuring. to hear the women
and talk about it more. After that I got a call from the CP also. But এটা আজকে আমি বলে বা আমি এই জায়গাটায় এতটা সাপোর্ট পেয়েছি বলে পুরো পোস্টটা ভাইরাল হয়েছে, পরে আমি এই সাপোর্টটা পেয়েছি। কটা মেয়ে বা কটা ছেলে বা কজন মানুষ এই শহরে এই প্রিভিলেজটা পায়, একদম এই প্রিভিলেজটা পায়। হয়তো পুলিশের ভাবমূর্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। যে পুলিশের যেটা ভাবমূর্তি আছে সেটা দ্যাট ইজ অন দি ওয়ে অফ ডিমিনিশ, শেষ হয়ে যাচ্ছে। আমি একটা লিগ্যাল পার্টে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, উনি বলছিলেন যে পুলিশ বলেছেন যে এই ঘটনায় আপনার এফআইআর নেওয়া হয়েছে, আপনার কমপ্লেন নেওয়া হয়েছে, সেই জন্য গাড়ির যিনি চালক ছিলেন তারকবাবু ওনার এফআইআর নেওয়া হবে না। আইন কি তাই বলে? আমি একটু শুরু করতে দাও সুমন, আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কারণ উনি যখন কাঁদছিলেন তখন বিশ্বাস করো কলকাতা আমারও শহর ভেবে আমারও কিন্তু চোখে জল আসছিল। কিন্তু আজকে উনি বলে তাই, আজকে যদি এটা কোনো বাড়ির কোনো পরিচারিকার সাথে হতো তাহলে না আমরা জানতে পারতাম, না কোনো সেলিব্রিটি চোখে চশমা এঁটে সানগ্লাস এঁটে রাস্তায় মিছিল করতেন। নাম্বার 1 সুজেট জর্ডন হয়েছিল, তখনও কিন্তু পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছিল। এছাড়া একাধিক ঘটনা আমরা দিনের পর দিন দেখছি যাতে পুলিশের অসচেতনতা প্রকাশ পায়। কারণ আমি বিশ্বাস করি I would just like to say one thing here, যে এই পুরো ইনসিডেন্টটা is not about me, it's about him. একদম it's about the man, সেটাই বলছি। তো women safety টা আমরা সাইড করি, আমরা people safety টা নিয়ে কথা বলি। আমি প্রথমে বলি যে পুলিশ আজকাল থানাগুলি আজকাল চালায় সিভিক ভলান্টিয়াররা, তাদের কোনো সচেতনতা নেই। থানাতে অফিসারই কোথায়? এবং উনি তো একজন অফিসার এমন একজন ধরে আনলেন যে যার হাত থেকে অপরাধী পালিয়ে গেল। নাম্বার 1। নাম্বার 2, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন নো হেলমেট নো পেট্রোল। কোথায় গেল সেই স্লোগান? আজকে তুমি দেখবে যখন তুমি আমি রাস্তা দিয়ে যাই, পাশ দিয়ে একটা মোটর বাইকে একটা স্কুটারে 3 জন করে উদ্ভট তাদের চুলের ছাঁট, উদ্ভট কুৎসিত তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা ছুটে যাচ্ছে, পুলিশ তাদের দেখে না। কি করে তারা হেলমেট ছাড়া পেট্রোল পায়? নাম্বার 2 গেল। নাম্বার 3, তুমি পায়ের রোগ সারাচ্ছ, মাথাটা পচে গেছে, মাথাটাকে আগে সারাতে হবে। তুমি বলছিলে পুলিশ পরে নড়ে চড়ে বসেছে। দুঃখের এটা, পুলিশ কেন পরে নড়ে চড়ে বসে? কেন একজন ডিসির নেতৃত্বে এসআইটি গঠন করতে হয়? কেন থানায় একজন মহিলা পুলিশ অফিসার থাকেন না? কেন উনি যখন থানায় গেলেন সঙ্গে সঙ্গে তার অভিযোগটা নথিবদ্ধ হলো না? পুলিশ জানে না জিরো এফআইআর কাকে বলে? যে কোনো জায়গায়, আপনারাও জেনে রাখুন, যে কোনো জায়গায়, যে কোনো থানায়, যে কোনো মানুষ যখন অভিযোগ দায়ের করতে যাবেন, পুলিশের কর্তব্য হচ্ছে সেই অভিযোগটা নথিবদ্ধ করা, তারপর যেখানে কজ অফ অ্যাকশন হয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া। নাম্বার 2, যেটা তুমি বললে, তারক বাবু কেন অভিযোগটা দায়ের করতে পারলেন না? দুজনের কজ অফ অ্যাকশন তো আলাদা, দুজনের কারণটা তো আলাদা। ওনার যে বক্তব্য আর তারক দেবনাথ বাবুর বক্তব্যটা তো সম্পূর্ণ আলাদা। একজন সরাসরি আক্রান্ত, একজন আতঙ্কের মধ্যে থাকা প্রত্যক্ষদর্শী। উনি একটা কথা বলেছেন, স্কেয়ারি, সত্যি সত্যি আমরা স্কেয়ারি, আমরা ভয়ে কাঁপছি। আমরা তারক বাবুর গাড়িতে মেরেছে, তারক বাবুর গাড়ির কাঁচ ভেঙেছে, গাড়ির বডিতে মেরেছে, ওনার বক্তব্যটা তো আলাদা, এটা পুলিশ বোঝে না। আমি তারক বাবুর বক্তব্যে আসবো, তার আগে জয়ন্ত একটা শব্দবন্ধ ব্যবহার করলো, জিরো এফআইআর। এই জুরিসডিকশন কিংবা জিরো এফআইআর আইনি পরিভাষায় এই শব্দগুলোর তাৎপর্য আমি দ্রুত একবার দেখে নেব। রিলের মিনাল জানতেন না, তাই এক জায়গার ঘটনা সম্পর্কে অন্য জায়গার থানায় অভিযোগ জানানো যায় না বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন পুলিশ অফিসার। मैडम ये जो घटना हुई है ये तो सूरजकुंड में हुई है ना जी, तो केस वहीं बनेगा मैडम। আর সিনেমার মতোই বাস্তবেও অভিযোগ, প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তকেও ময়দান থানা বলে তাদের সঙ্গে যেখানে ঘটনাটি ঘটেছে সেটা ভবানীপুর থানার এলাকা। তারপর চারু মার্কেট থানাও বলে এটা তাদের এলাকা নয়, তাই অভিযোগ জানাতে ভবানীপুর থানাতেই যেতে হবে। হঠাৎ করে আমি চোখের সামনেই একটা পুলিশ স্টেশন দেখতে পাই, তখন আমি দৌড়িয়ে পুলিশ স্টেশনে গিয়ে কপসদেরকে নিয়ে আসি। প্রথমে তো ওরা বলে যে ইট ফলস আন্ডার দ্য জুরিসডিকশন অফ ভবানীপুর পুলিশ স্টেশন। আমি যখন চারু মার্কেট পুলিশ স্টেশনেও যাই তখন আমার এফআইআরটা নেওয়ার আগে আমাকে ওখানে কপসরা বলে যে আই হ্যাভ টু গো টু ভবানীপুর পুলিশ স্টেশন টু লজ অ্যান এফআইআর। কিন্তু আইন বলছে ঘটনা যেখানেই ঘটুক না কেন যে কোনো থানাতেই অভিযোগ জানানো যেতে পারে এবং প্রত্যেকটা থানা অভিযোগ নিতে বাধ্য। কর্তব্যযোগ্য অপরাধের ক্ষেত্রে যে কোনো থানাকে ঘটনা তার এলাকায় হোক কিংবা না হোক অভিযোগ নিতে হবে, 0 নম্বরে এফআইআর দায়ের করতে হবে এবং তারপর যে থানার এলাকায় ঘটনাটি ঘটেছে সংশ্লিষ্ট থানায় মামলাটি তদন্তের জন্য পাঠিয়ে দিতে হবে। একেই বলে জিরো এফআইআর। সব থেকে অবজেক্ট হচ্ছে আইনের প্রতি বিশ্বাস কমছে, তো এইটা যাতে না হয়, এই জিরো এফআইআরের জন্ম। প্রত্যেকটা এফআইআর, কোনো একটা থানার কোনো এফআইআরে রেজিস্ট্রেশন নাম্বার পড়ে,
থানার নাম লেখা থাকে, 0 এফআইআরে কোনো নাম্বার থাকবে না। আলটিমেটলি জুরিসডিকশন যখন পয়েন্টেড আউট হবে তখন সেই থানাতে গিয়ে ওটা রেজিস্ট্রেশনের জন্য বাধ্য করা হবে। After only I wrote this, আমাকে আমার legal friendsরা they got in touch with me and they told me that according to law I can have something called 0 FIR which can be lodged in any police station. I didn't know about this. এটা তো ঠিক না, তার কারণ একটা সার্কুলারই আছে যে কোনো জায়গায় যদি ইফটিজিং হয় বা নারীর ওপরে কোনো রকম হয়, লাঞ্ছনা হয়, নিয়ারেস্ট থানায় গেলে সেটা নেওয়া হবে এবং পুলিশ ইন অ্যাকশন হবে। আইনজ্ঞরা বলছেন, কোনো পুলিশ অফিসার যদি 0 FIR নিতে অস্বীকার করেন তাহলে ফৌজদারি দণ্ডবিধির 166 এ ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারের সর্বনিম্ন 6 মাস ও সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কমপ্লেন না নেওয়াটাও একটি ক্রাইম, আর তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংও চলতে পারে। কিন্তু আর তারপরেও যদি কিছু না হয়, এফআইআর রেজিস্টার না হয়, তাহলে আপনাকে কোর্টে গিয়ে আবেদন করতে হবে আন্ডার সেকশন 156 সাবসেকশন 3 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। এমনকি ট্রেনে সফরের সময় কোনো ঘটনা ঘটলেও চলন্ত ট্রেন থেকে 0 FIR দায়ের করা যেতে পারে অ্যাপের মাধ্যমে। পরীক্ষামূলকভাবে এই প্রকল্পও শুরু হয়েছে, কিন্তু আইন থাকলেও তার সঠিক প্রয়োগ হচ্ছে কই? বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তন মিস ইন্ডিয়াকে হেনস্থা এবং তারপর FIR করতে এক থানা থেকে আরেক থানার দুয়ারে ঘোরার অভিযোগই প্রমাণ করে দিল যতক্ষণ না আইনের সঠিক প্রয়োগ হচ্ছে ততক্ষণ কঠোর থেকে কঠোরতর আইন প্রণয়ন করেও লাভের লাভ কিচ্ছু হবে না। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এই শহরের কিছু বিশিষ্ট মানুষও এই ঘটনায় রীতিমতো আন্দোলিত। কি ভাবছেন তারা, কি বলছেন তারা, দেখুন। কলকাতা শহরটা নিরাপদ জায়গায় ছিল কম্পেয়ার টু মেনি আদার মেট্রোপলিটন সিটিজ। খারাপগুলো বেশি করে, প্রবণতাগুলো গ্যাংরিনের মতো ছড়াতে থাকে। তা আমাদের সমাজেও কলকাতাতেও সেগুলো এসেছে এবং সেটা খুবই দুঃখের। আমি জানি না এদের কী শাস্তি হবে, কিন্তু এদের সঙ্গে কি এদের এডুকেট করার কি চেষ্টা হবে? পলিটিক্যাল সোসাইটি আমাদের, তারা এত নিজেদেরকে শক্তিশালী মনে করে, তারা এদেরকে কেয়ার করে না। 11:30 সময় ডাক্তার ডাকতে যাব, রাস্তা দিয়ে যেতে হবে, বাড়িতে হয়তো একটি মেয়েই আছে, সেই ডাকতে যাচ্ছে, তো তার নিরাপত্তার জায়গাটা এত নড়বড়ে, মানে নিরাপত্তাহীনতায় ভর্তি। সাধারণ মানুষের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকার কথা, প্রশাসন সেদিকে দৃষ্টি দেবে। আর নিরাপত্তা বলয়ের মধ্যে আছে কারা? যারা রাত্রির হলেই মোটর বাইক নিয়ে বেরোবে, বেরিয়ে তাদের যা খুশি তাই করবে। যখন কোনো বিপন্ন ব্যক্তি গিয়ে কোনো পুলিশ স্টেশনে সাহায্য চাইছেন, তখন সেই পুলিশ স্টেশন এই বিচার করবে যে এটা আমার এখতিয়ারে, আমার অঞ্চলের মধ্যে পড়ে কি না, আপনি অমুক এখানে নয়, আপনি অমুক থানায় যান, নাকি তাকে তারা প্রোটেকশন দেবে? পুলিশ হচ্ছে আরক্ষা বলা হয় কেন? কারণ হচ্ছে তারা নাগরিককে প্রোটেকশন দেয়, তারা নাগরিককে নিরাপত্তা দেয়। তখন কি তাদের এই বিচার করা উচিত? ওখানে মেয়েদের যেভাবে দেখা হয় হরিয়ানা, নর্থ ইন্ডিয়া, এইসব জায়গায় মেয়েদের একটা পয়েন্টের পরে বাড়ি থেকে বেরোনো ইত্যাদি, কিন্তু কলকাতায় তো একটা শিক্ষা, পড়াশুনো একটা অন্যরকম জায়গায়, তো এটা নিয়ে তো আমরা খুব প্রাউড ছিলাম। এই ঘটনা ঘটতে আরম্ভ করলে তাহলে তো আর দিল্লি বা যে জায়গাগুলোকে আমরা ভয় পাই রাত্রির ক্ষেত্রে, তার থেকে আলাদা না থাকতে পারলে কিন্তু খুব মুশকিল। উষসী আমার যথেষ্ট পরিচিত, আমরা একসময় কলিগ ছিলাম, এবং একজন মেয়ে রাত্রেবেলা একটা জায়গা থেকে বেরিয়ে, কোনো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বা কোনো ক্লাব থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, এবং সে একটা উবের ডেকেছে, এবং তাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো। এটা খুবই দুঃখজনক। আমি সত্যি মানে এরপরে কিন্তু আমার কলকাতা শহরকে ভয় করতে, রাতের কলকাতাকে আমি কি সেফ বলে মনে করব? সামওয়্যার আমার মনে হয় কলকাতাটা অন্য জায়গার থেকে, মানে স্পেশালি দিল্লি বলো, অন্য জায়গার থেকে আমার নিজেকে অনেক বেশি সেফ মনে হয়। এটা পার্সোনাল ভিউ আমার। কিন্তু তবু ওই উষসীর সাথে যে ঘটনাটা ঘটেছে, যা আমরা শুনছি, ইট ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। মহিলা হিসেবে আমাদের মনে হয় এরকম ঘটনা আমাদের আরও বেশি ইনসিকিওর করে দেয়। কোনো কিছু ফেস না করে একেবারে সেফলি বাড়ি চলে গেল, একটুও হ্যারাসমেন্ট ফেস করতে হলো না। এটাই খুব আনইউজুয়াল আমাদের কলকাতা শহরে। তো এটাই ইউজুয়াল হয়ে গেছে, এটাই নর্মাল হয়ে গেছে। তো খুবই দুঃখজনক একটা পরিস্থিতিতে আছে আমাদের শহর। আর নট অনলি রাত, মানে দিনে দুপুরেও হচ্ছে, কেননা কেউ তো রিয়্যাক্ট করার নেই। আমি
আমি মেকআপ শিল্পী মাধবের কাছে যাব। মাধব, আপনার কাছে যেটা জানতে চাইবে, এটা একজন মহিলার নিরাপত্তার প্রশ্নের থেকেও যেটা বড় প্রশ্ন, 3 জন মানুষ তারা আক্রান্ত হচ্ছেন এই শহরের একাধিক জায়গায় কয়েক মিনিটের ব্যবধানে। কতটা আতঙ্কে ছিল সেই পরিবেশটা যখন দ্বিতীয়বার আপনাদের গাড়ি আটকে, কার্যত আমি ওনার বর্ণনা শুনছিলাম তারকবাবুর, প্রায় হিন্দি ফিল্মের কায়দায় গাড়ি আটকানো হয়েছে এবং উষসীর হ্যান্ডব্যাগ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে, মোবাইল ফোন নিয়ে সেটা ডিলিট করার চেষ্টা হচ্ছে, ওই ফুটেজ তো মারাত্মক ব্যাপার। আপনি কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন? আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ যখন হচ্ছে কি দেখলাম যে প্রথমে আমার চোখেই পড়ে যে ছেলেগুলি বাইক নিয়ে এসে 3 দিকে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে তখন হচ্ছে কি পাথর যে হাতে দেখেছি আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম। তখন হচ্ছে কি আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন উনি হচ্ছে কি পেছনে স্পিডে পেছনে নিতে শুরু করে গাড়িটা। আমি ওই চলন্ত গাড়ি থেকেই কাছে যেহেতু মানে পুরো এদিকে ছুটবে বলে রেডি, আমি দরজাটা খুলে ঝাঁপ দিয়ে পড়ে গেছি, মানে এতটাই ভয় পেয়ে গেছিলাম আমি। তখন ওই দিক থেকে এসে উষসীদির মানে ফোনটাকে কেড়ে নিতে চাইছে, যেহেতু ভিডিওটা ফোনের মধ্যে ছিল। মানে আপনি ট্রমাটাইজ হয়ে গেছেন, মানে ওইভাবে এতটাই ভয় পেয়ে গেছিলাম গিয়ে আমি পুরো মানে গাড়ির দরজাটা খুলে আমি পুরো পড়ে গেছি, পড়ে গিয়ে এক কোণে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরেই ছেলেগুলি দৌড়ে ওখান থেকে ছুটে পালিয়ে গেল। তো তারপরে তো আমরা সবাই একসঙ্গে গেলাম ওখানে, মানে চারুমার্কেট থানায়। প্রথমে তো দেখলাম যেটা হচ্ছে কি এফআইআর নিতে চাইছিল না, অনেকবার করে বলার পরেও কোনো রকম ভাবে এফআইআর নিতে চাইছিল না। লাস্টে গিয়ে তখন উষসী এফআইআরটা নিল। তারক দেবনাথের কাছে আসবো। তারকবাবু, আপনাকে ঘিরে গোটা এই যে ঘটনাটা ঘটলো, এক তো আতঙ্কের একটা পার্ট, সেই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছিল যে টুকরো টুকরো ইনফরমেশনগুলো আমি পাচ্ছিলাম, সেটা জুড়লে এরকম দাঁড়াচ্ছে যে একজন বয়স্ক দম্পতি তারা আপনাদের সাহায্যে এগিয়ে এলেন, অথচ সেখানে 11:40 এক্সাইড মোড়, অনেক মানুষ থাকার কথা, যাদের খুব স্বাভাবিক আমরা যে কলকাতা শহরকে চিনি, ঝাঁপিয়ে এসে ঘটনাটার মধ্যে ইন্টারভেন করবেন, আপনাকে আক্রান্ত হওয়ার থেকে বাঁচাবেন, আপনাকে মার খাওয়ার হাত থেকে বাঁচাবেন, এই অসভ্যতা রুখে দেবেন, তারা করলেন না। একজন বয়স্ক দম্পতি তারাই শুধু এলেন, মানে বিষয়টা কি, মানে সেরকমই কি না? ওখানে প্রায় 10-12 জন মোটামুটি ছিল। আচ্ছা, তা কেউ আগে আসেনি, ওই একজন বৃদ্ধ দম্পতি ওনারাই আগে আসছেন, আর কেউ আগে আসেনি। সবাই মোটামুটি সবাই কার্যত শুধু দেখেছে আর কি, আর কিছুই করেনি। ওনারা যদি আগে আসতেন তা এই জিনিসটা কিচ্ছু হতো না, ওনারা যদি আগে আসতেন এই জিনিসটা কিচ্ছু হতো না। এটা মারাত্মক। আমি সরাসরি অভিজিৎ মিত্র সমাজতাত্ত্বিক তার কাছে চলে যাব। অভিজিৎ বাবু এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়েছেন। আমি আপনার কাছে অভিজিৎ জানতে চাইবো, আমার অচিন্ত কুমার সেনগুপ্ত সেই ছন্নছাড়া কবিতা মনে পড়ছিল যে এই কলকাতা তো সেই চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, সেই যুবকদের চেনে যারা ঝাঁপিয়ে পড়ে, যারা একজন ভিখারিনীকে যদি তার দুর্ঘটনা ঘটে সেই রক্তমাখা শরীরটা তারা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচায়, যারা গলা ছেড়ে বলতে পারে যে প্রাণ আছে, এখনো প্রাণ আছে। তো এ কোন প্রাণের পরিচয় যেখানে এক্সাইড মোড়ের ঘটনা, বৃদ্ধ দম্পতি এগিয়ে আসছেন, অথচ 10-12 জন দাঁড়িয়ে আছেন কম বয়সী, তারা এগিয়ে আসছেন না? অভিজিৎ বাবু, আমার কাছে এইটাও সমান গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আজকের এখানে দাঁড়িয়ে। এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ব্যাধি আমাদের সমাজে, এই যে একেবারে বাইস্ট্যান্ডার অ্যাটিটিউড, যে আমরা এই এগিয়ে যাই না কারো সাহায্যে। এইটা আমরা ছেলেবেলায় দেখিনি, স্কুল জীবনে দেখিনি, কলেজ লেভেলে দেখিনি, এমনকি আমার ক্যারিয়ারে 60s আর্লি পিরিয়ডেও এটা ছিল না। এটা শুরু হয়েছে আমার হিসেব মতো নক্সালাইট পিরিয়ডের টার্নিং পয়েন্টে 1969। এই থেকে ক্রমশ ওটা ডেভেলপ, তারপরে 80s 90s ক্রমশ বাড়ছে। সুতরাং ওটা ঠিকই বলা হচ্ছে যে এটা ওই সাউন্ডটা বেশি আসছে ওখানকার। হ্যাঁ, আপনি বলুন, শুনতে পাচ্ছি আমরা। এটা কিন্তু কলকাতার ছবি, আসল ছবি ছিল না, কারণ নাইট, শুনতে পাচ্ছেন, নাইট শো বলে একটা ব্যাপার ছিল, 9টার শো। আমার ডিস্টিংক্টলি মনে আছে তখন কিন্তু সপরিবারে রাত 9টার শো দেখে 11:30 পৌনে 12টায় বাড়িতে পৌঁছানো, এটা কিন্তু কম্প্যারেটিভলি ইউজুয়াল ব্যাপার ছিল। ধরুন আমি 50s তো বটে, ইভেন ইন 60s এইটা কিন্তু উঠে গেছে।
এখন রাস্তায় এই যে রাস্তার মোড়ে মোড়ে লোক থাকতো এবং নানা রকম আলোচনা চলছে, সত্যজিৎ রায়ের ছবি, তপন সিনহার ছবি, মেলাস, এই যে কালচারটা ছিল কলকাতা শহরের রূপটা, সেটা আর নেই। সুতরাং কলকাতাটা কিন্তু সে কলকাতা আর নেই। এই যে বস্তুত কলকাতার মতো মানুষ সচেতন শহর বোধহয় কম ছিল ভারতবর্ষে, কিন্তু সেটা ছিল বাঙালির নিজস্ব কালচার, সেটা উঠে গেছে। এই যে উষসীর যে ঘটনাটা, এটা দুটো দিক নিয়ে আমি কথা বলার আছে। একটা হচ্ছে আমার মতে যে কোনো থানায় গিয়ে কমপ্লেন লজ করার ব্যবস্থা থাকা উচিত। সেই ওই মোমেন্টে ওকে পাঠিয়ে দেওয়া ও অমুক থানার অন্তর্গত নয়, তমুক থানার অন্তর্গত, সেটা কখনো হয়? এটা একটা অ্যাবসার্ড নোশন, এক। আর দুই, এ তো কোনো নিরাপত্তা নেই। মেয়ে রাস্তায় বেরোলেই সে কিন্তু একটা শিকারের ব্যাপার হয়ে যাচ্ছে। এইটা ওনায় সেলিব্রিটি এইটা যদি একটা পার্ট হয়, ধরুন এই কলকাতা শহরের এই প্রবণতাটাও তো নতুন এবং বিস্ময়কর, যেখানে ধরুন একজন গাড়ি চালক, তিনি তাকে 8টা ছেলে ধরে রাস্তায় কার্যত মারছে, হেনস্থা করছে, শারীরিক নিগ্রহ করছে। হ্যাঁ, আজকে আমি গেছি বলে আমাকে একটা থানার থেকে আরেকটা থানায় পাঠিয়েছে। আমার মনে হয় তারক যদি একা যেত, এটা ওর জন্য আরো বেশি প্রবলেম্যাটিক হতো। আর আমার যেটা মনে হয় এই পুরো ব্যাপারটা, আমাদের এই সিচুয়েশনটা একটাই জিনিস প্রমাণ করে যে মেয়ে বাড়ির থেকে বেরোবে সেই দিনটাও চলে গেছে, এখন ছেলেরা বেরোলেও প্রবলেম। আর অ্যাজ স্যার যেরকম বললেন যে কেউ সামনে আসে না, তো আমার মনে হয় আই উড লাইক টু কোট রবীন্দ্রনাথ হিয়ার সেইং, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা সবাইকে চেঞ্জ করতে পারবো না, বাট নিজেকে চেঞ্জ করতে পারবো। আজকে ওখানে হয়তো অনেকেই আসেনি, বাট আমি আর মাধব খুব ইজিলি পারতাম গাড়ির থেকে বেরিয়ে নিজেদের ব্যাগটা নিয়ে আরেকটা ট্যাক্সি নিয়ে চলে যেতে, আর আমাদের কিছুই হতো না, ওকে ওখানে আটকিয়ে রাখতো। ওর জন্য দিস ইজ দ্য ম্যাটার অফ দ্য সেফটি অফ পিপল। ঠিক, আজকে আই এম আ ওম্যান, তারক ইজ আ ম্যান, মাই ফ্রেন্ড মাধব ইজ ফ্রম দ্য LGBT কমিউনিটি। ইটস ওদের জন্য আরো ডিফিকাল্ট। ওদের যে হ্যারাসমেন্টটা, ওদের যে প্রবলেমটা হয়, মানে ওদের জন্য ইটস মোর স্ক্যারি। সো লেটস ফরগেট দ্য ফ্যাক্ট অ্যাবাউট উইমেন সেফটি। অ্যাবসলিউটলি ফরগেট অ্যাবাউট দ্য জেন্ডার, যে কোনো অ্যাবসলিউটলি, মানে আমি বলছি লিঙ্গ নিরপেক্ষ হয়ে যে কোনো নাগরিকের পক্ষে এই শহর কতটা নিরাপদ, এই প্রশ্ন এই জন্য উঠছে। অভিজিৎ বাবু, আমি আরো একবার আপনার কাছে যাব আমার দ্বিতীয় অংশটা নিয়ে। মানে আমি বলছি যে কেস ইজ নট অ্যাবাউট মোলেস্টেশন, ইট ইজ অ্যাবাউট হ্যারাসমেন্ট and assault, physical assault on the man. আমি বলছি অভিজিৎ বাবু, এইখানে বলছি যে এই ঘটনা যে একজনকে 8জন ধরে মারছে, এটা তো যে কোনো সাধারণ সহনাগরিক যারা ওই রাস্তায় ওই সময়ে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন, কিন্তু কেউ, একজন বৃদ্ধ স্বামী স্ত্রী ছাড়া কেউ এগিয়ে এলেন না। এটাও তো আমার কাছে বিস্ময়কর। মানে আমরা পুলিশকে দায়ী করছি, অবশ্যই গাফিলতি থাকলে কঠোরতম শাস্তি হোক, কিন্তু তার সঙ্গে বোধহয় আয়নার সামনে গোটা সমাজকেও দাঁড়ানো উচিত। এবং এটা এবার একটু তাত্ত্বিক টোনেতে বলি, তাছাড়া কোনো উপায় নেই। এটা জানেন, এটা এক রকমের ইন্ডিভিজুয়ালিজম, যে আমি শুধু আমারটুকু ভাববো আর কারো কথা ভাববো না। এটা নতুন। হ্যাঁ, এই ইন্ডিভিজুয়ালিজম গণতন্ত্রর পথে আসার পর থেকে এই ইন্ডিভিজুয়ালিজমটা বেড়েছে। এবং এই কথাটা আমার শুধু নয়, আমি ইদানিং যৎকিঞ্চিত পড়াশোনা করে দেখেছি, টকভিল বহু আগে এটা পরিষ্কার করে বলে গেছিলেন। আমি সেই লেখাপত্র এখন জোগাড় করছি যে আমাদের ক্লাসিক্সের মধ্যে কার লেখা এটা ধরা আছে। এইটা বিউটিফুলি ধরা আছে হচ্ছে টকভিল, অ্যালেক্স ডি টকভিল, নিশ্চয়ই এটা স্মরণ আছে। এই টকভিল ভেরি ফেমাস ফর ডেমোক্রেসি ইন আমেরিকা এবং অ্যানশিয়েন্ট রেজিম অ্যান্ড দ্য রেভলিউশন, সেই টকভিল। এর লেখাতে একটা জায়গায় আমার টেবিলে আছে যে একেবারে জল করে উনি এইটা বলেছিলেন। ওটার নাম দিয়েছিলেন উনি, দিস ইজ নট ইগোটিজম, দিস ইজ ইন্ডিভিজুয়ালিজম। উনি ওর ভাষায় হচ্ছে, আমরা চিনতাম ইগোটিজম, এটা দেখব ইন্ডিভিজুয়ালিজম। একদম নিঃসন্দেহে এই ব্যক্তি স্বাতন্ত্র্যের নেগেটিভ দিকটা, নেতিবাচক দিকটা যদি কিছু থাকে সেটা হচ্ছে এই ঘটনা। আপনাদের দেখাবো যে মনস্তত্ত্ববিদরা এই গোটা ঘটনা নিয়ে তাদের কি বিশ্লেষণ, দেখুন।
তরুণদের মধ্যে দুর্ভাগ্যবশত একেবারে মানে গেঁথে গেছে যে আমরা যদি বাইকে করে ঘুরে বেড়াই, হেলমেট ছাড়া ঘুরে বেড়াই, আমরা যদি একটা গ্রুপে থাকি, তাহলে আমরা ধরা ছোঁয়ার বাইরে। হয় আমি কাউকে একটা ফোন করব, নয় কোনো আমি একটা পার্টির ভয় দেখাবো, হ্যাঁ, নয় আমি একজন থাকলে আরও 10 জনকে ডেকে আনবো, এবং সেইখানে সমাজের বা স্টেটের যে আইন শৃঙ্খলার প্রতি যে বিশ্বাসটা, সেটা সম্পূর্ণভাবে চলে গেছে। কিছু মানুষ এরকম থাকবেনই যাদের এই আগ্রাসনটাতেই আনন্দ, তারা মনে করেন এটা একটা ক্ষমতা, আমি যত আগ্রাসী হব আমার নিজের ক্ষমতাটা প্রকাশ পাবে। এই লোকগুলি আবার পরে কিন্তু যেই ধরা পড়বে তখন দেখবেন ভীষণ ভয় পাচ্ছে, মানে একটা দ্বৈত সত্তা কাজ করে, একদিকে আমি ভয় পাই আর অন্যদিকে যখন আমাকে সোজাসুজি চ্যালেঞ্জ করার কেউ নেই বলে আমি মনে করছি, তখন আমার সমস্ত ভয়টা উল্টো একটা আবেগ, অর্থাৎ প্রচন্ড রাগ বা প্রচন্ড আগ্রাসনে পর্যবসিত হয়। বেপরোয়া বাইক বাহিনী না এই শহরের কোনো নতুন বিষয় বা নতুন আলোচনার বিষয় হিসেবে উঠে আসেনি। এই হেলমেটবিহীন বেপরোয়া বাইক বাহিনী এই শহরের প্রত্যেক রাতের সঙ্গে যুক্ত আছে। এদের দাপিয়ে বেড়ানো, এদের তাণ্ডব, এতগুলো সিসিটিভি এই শহর জুড়ে, তা সত্ত্বেও এইবার এই ঘটনার পরে কলকাতা পুলিশ কি নড়ে চড়ে বসবে, এবং এতদিন কেনই বা বসেনি, এই প্রশ্ন উঠছে। দেখুন। রিলের এই দৃশ্যগুলোতে গা শিউড়ে ওঠে, কিন্তু রিয়েলের ছবি তো আরো ভয়ঙ্কর। অভিযোগ, সোমবার রাতের শহরে এক্সাইড মোড়ের কাছে বাইক আরোহী কিছু বেপরোয়া যুবক পিছু ধাওয়া করে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তের গাড়ির চালককে। যদি ভাবেন ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে উঠতি যুবকদের এই রেকলেস বাইকিং শুধু রাতের শহরেই দেখা যায়, তাহলে ভুল করছেন। মাথায় হেলমেট নেই, চোখের নিমেষে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে বাইক, ট্রাফিক নিয়ম মানার কোনো লক্ষণই নেই। খিদিরপুর এলাকার প্রায় প্রত্যেকটা গলির একই ছবি, মাথায় হেলমেট নেই এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন বাইক চালকরা। এখানকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিবাদ করলে তাদের সঙ্গেই ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। ধাক্কা লাগছে, লাগার পর পড়ে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আমরা কিছু বলতে গেলে তো উল্টে তেড়ে আসে। কেউ কেউ অবশ্য ভুল স্বীকার করলেন, না এটা ঠিক না। কেন এইভাবে করেন? আচ্ছা ঠিক আছে। এক বাইকে তিন জন আরোহী, কারো মাথায় হেলমেট নেই। ক্যামেরা দেখে সাবধান হওয়া তো দূরস্থ, উল্টে কেউ কেউ অঙ্গভঙ্গি বিদ্রুপ করলেন। ভাবখানা এমন যে ছবি উঠছে তো কি হয়েছে, কে কি করবে? অবভিয়াসলি ফাইন করে দেওয়া উচিত, যাতে অন্তত শিক্ষা হয়, তারপরে যাতে হেলমেট পরে অন্তত বেরায়। সিগন্যাল লাল, তাতে কি? নিয়ম ভেঙে মাথায় নেই হেলমেট, উল্টে এক হাতে মোবাইল ফোন, অন্য হাতে বাইকের হ্যান্ডেল। কিন্তু নিয়মকে যারা বুড়ো আঙুল দেখাচ্ছে, তাদের ধরার জন্য আইনের রক্ষাকর্তারা কোথায়? রিপন স্ট্রিট ক্রসিংয়ে এসে কিন্তু আমরা একই ছবি দেখতে পারলাম, বেপরোয়াভাবে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন বাইক চালকরা, এবং একজন পুলিশকর্মী তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোন দেখছেন, এবং এই পুলিশকর্মীর সামনেই এলাকাবাসীদের অভিযোগ যে বাইক চালাচ্ছেন, বেপরোয়াভাবে বাইক চালাচ্ছেন বাইক চালকরা। ছবিটা এক রাজাবাজার এলাকাতেও। তোমরা যেভাবে গাড়ি চালাচ্ছ, কোথায় বলাচ্ছ? सरकार तो सेफ्टी के लिए उसको दिया हेलमेट, अब वो हेलमेट इस्तेमाल नहीं करेगा तो वो खुद को नुकसान उठाएगा। উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় একই ধরনের ছবি দেখা গেল। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের সামনেই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন বাইক চালকরা, এবং কলকাতাবাসীদের অভিযোগ, প্রতিবাদ জানালে প্রায় উল্টো তাদেরই হুমকি দেওয়া হয়। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ বাবু, উষসীর এই ঘটনায় আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটা, যেটা ফুটেজে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, যে এই গোটা রাজ্যে, এই শহরে একটা গোষ্ঠী গড়ে উঠেছে যারা নিয়ম কানুন আইনের তোয়াক্কা করে না। এক্সাইড মোড়ে বিনা বাধায় তারা তাণ্ডব করতে পারে,
হেলমেট না পরলে কোনো পুলিশ তাদের টিকি ছুতে পারে না। এবং উষসী যখন ওই ফুটেজে হেলমেট নেই কেন এই প্রশ্ন তুলছে, হেসে কুটিপাটি খাচ্ছে, অর্থাৎ আইনকে বুড়ো আঙুল দেখাতে তাদের কোনো তোয়াক্কা করছে না কারু। কেন? এটা কোনো একদিনের ঘটনা নয়, একটা 20 সেকেন্ডের ফুটেজ নয়, এটা রোজকার ঘটনা কলকাতা শহরে। না, আপনার এর মূল বক্তব্য কি এরপর কি পুলিশ নড়ে চড়ে বসবে? এইটা হচ্ছে মুদ্রা। এরপর অবধি আসতে হলো কেন? এর আগে কেন নড়ে চড়ে বসেনি সেটাও তো প্রশ্ন। আমার বক্তব্য এটা পুলিশের শুধু অন্যায় না, পুলিশের অপরাধও বটে, সেটা এক্ষুনি আলোচনা হলো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটা, এই যে যখনই ঘটনাটা ঘটছে, সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে কথাটা এখনই আলোচিত হলো যে 0 এফআইআর কেন হবে না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে না, একে বলবে ওকে বলবে, এই জিনিসটা যদি বন্ধ না হয় সমস্যার প্রথম সমাধানের কোনো পথ দেখা যাবে না। আর দ্বিতীয়ত, বেশ কয়েকটা এলাকা আপনারা দেখালেন, নির্দিষ্ট বেশ কয়েকটা এলাকায় এখন যেটা দেখা হলো, এর জন্য সরকারকে এবং পুলিশ প্রশাসনকে সব থেকে বেশি সতর্ক হতে হবে। যে কোনো এলাকায় দেখা গেলেই ধরতে হবে, অবশ্যই। কিন্তু একটা কথা আমাকে এটা বলতে হবে, এখনো কলকাতার তুলনামূলকভাবে অনেক সেফ। ক্রাইম রেকর্ড ব্যুরোতে দেখা যাচ্ছে 53টা শহরের মধ্যে কলকাতা 47। আপনি কি চান না যে কলকাতা একটু বলতে দিন, এই অবস্থাতেই থাকুক? যদি থাকে তাহলে ব্যবস্থাটা নিতে হবে। এত সমালোচনা ঠিক আছে, তারপরে একটা জিনিস, 53টা শহর মধ্যে 2016 যে ক্রাইম রেকর্ড লেটেস্ট পুরো, তাতে দেখা যাচ্ছে তার মধ্যে কলকাতা 47, উপর থেকে নিচে কলকাতার নিচে মাত্র 7টা শহর। সুতরাং এবং পার ক্রাইম রেট হচ্ছে 185 প্রতি লাখে। যেখানে আমি তো একটা কথা সবাই হবে, কিন্তু আমি বলছি এই জায়গাটা ধরে রাখতে গেলে তো রাইট টু ক্রিটিসাইজ হু ওয়াজ হার্ড টু হেল্প। আপনি ক্রিটিসাইজ করবেন, গঠনমূলক সমালোচনা করুন। নিঃসন্দেহে পুলিশকে বারবার করে বলা হবে এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক পুলিশের শাস্তি দেওয়া উচিত, এবং এই ঘটনা যেন না ঘটে। এই বেশ কয়েকটা এলাকায় এই ঘটনার জন্য দায়ী, এর জন্য কলকাতা চলে যায়নি, কলকাতা অনেক সেফ প্লেস। আমরা চাচ্ছি এই অবস্থা থেকে যেন বলে দিচ্ছি, দেবনন্দা যে রেকর্ডগুলো বলছিলেন, আসলে সমস্যাটা ওইখানে আছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল বাবু যেটা বললেন যে কোনো থানায় যদি এফআইআর লঞ্চ হয় তাহলে সেই থানার বদনাম হবে, তার রেকর্ড আসবে। আর যদি গোটা কলকাতা শহরে এই সংখ্যাটা বাড়ে তাহলে হাসপাতালের মধ্যে রেফার করে দাও। আর যদি গোটা কলকাতা শহরে হয় তাহলে কমিশনারের হবে, আর গোটা পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে পুলিশ মন্ত্রী হবে। উনি যে রেকর্ডগুলো, ক্রাইম রেকর্ডগুলো বলছিলেন, সেই রেকর্ডগুলো যে তথ্যগুলো এখান থেকে আসছে, অর্থাৎ তুমি এফআইআর নিও না, এফআইআর না নিলে পুলিশ মন্ত্রী একটু বলতে দিন। দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ বা কোনো রাজ্যের পুলিশ কিভাবে চলবে সেটা নির্ভর করে পুলিশ মন্ত্রী পুলিশকে কিভাবে দেখতে চান। আপনারা জানেন 2011-তে শপথ নেওয়ার পরে ভবানীপুর থানায় একটা ঘটনা ঘটেছিল, পাড়ার একটা গন্ডগোলে কয়জনকে মনে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে লকআপে রাখা হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন ভবানীপুর থানায় এবং তাকে ছাড়িয়ে আনা হয়েছিল। অর্থাৎ সেদিন কি মেসেজ গেছিল একটু বলতে দিন। সেদিন কি মেসেজ গেছিল? সেদিন মেসেজ গেছিল যে অপরাধীরা কোন দলের, অপরাধীরা কোন গোষ্ঠীর, সেইটা দেখে পুলিশ ট্রিটমেন্ট করবে। তারপর আপনারা দেখেছেন আলিপুর থানাতে একজন পুলিশ টেবিলের তলায় মাথা লুকাচ্ছে, কি না শাসক দলের কেউ এসে থানা ঘেরাও করে। এখন তো শাসক দল পুলিশটাকে দেখবে, শাসক দল পুলিশ এই ধরনের কাজ যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। রাত্রিবেলা একজন অসহায় মহিলা যায়, তখন এ থানা ও থানা এটা সাধারণভাবে সঙ্গে সঙ্গে তাকে প্রোটেক্ট করে তারপরে জুরিডিকশন অনুযায়ী নিশ্চয়ই পাঠিয়ে দেবে, এবং তাদেরই গাড়িতে করে। যদি নিজের গাড়ি থাকে তাকে সঙ্গে তাকে এসকর্ট করবে, অথবা পুলিশের গাড়িতেই তাকে সেই জুরিডিকশন পিএস যেখানটা হয়েছে, প্রতিটা থানার তো একটা করে জুরিডিকশন রয়েছে, কিন্তু তাই বলে দায় ফেলে দেওয়াটা ঠিক নয়। উষসী সেনগুপ্ত তো একজন পরিচিত ভদ্রমহিলা, পরিচিত, সবাই চেনেন। তার যদি এই হাল হয়, মহিলাদের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করব, তার অনুপ্রেরণায় বখাটে ছেলেরা বেশি অনুপ্রাণিত হয়ে গেলে তাকেই কিন্তু পরে প্রশ্নের উত্তর দিতে হবে, এবং তখন তিনি কোন দিন এসে বলবেন ওরা তো ওদের মতন করেছে, আমি ওদের অ্যারেস্ট করে দেবো। এটা কোনো কথা হচ্ছে না। বাংলার মান সম্মান যাচ্ছে, আইন শৃঙ্খলা কিছু নেই।
রাত্রি 11:30টার সময় একটি অসহায় মহিলা পুলিশকে বলছে যে আসুন আমাকে রক্ষা করুন, আমার উবেরের ড্রাইভারকে মারছে, এবং সেখানে পুলিশ বলে যে এটা আমাদের ঘটনা না, এটা ভবানীপুর থানায় আপনাকে বলতে হবে। বলতে পারে পুলিশ? কখনো বলতে পারে না পুলিশ। অথচ পুলিশ আজকে সে কি হয়ে পড়েছে, পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালনে দোদুল্যমান। আমরা এখানে বুঝতে পারছি যে আইন শৃঙ্খলা কতটুকু ভেঙে পড়েছে এবং আমাদের মা বোনেরা সুরক্ষিত না এখানে। তা আমরা এখনও সময় আছে, সরকারের কাছে বলছি, আমরা মুখ্যমন্ত্রীকে বলছি যে আইন শৃঙ্খলা দিকে একটু তাকান যাতে আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকে। অভিনেত্রী নিগ্রহ হয়েছেন সে ব্যাপার আমরা বিধানসভায় অবশ্যই ব্যাপারটা তুলব। শুধু ছোট্ট একটু কথা, আমরা কিন্তু দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করছি। প্রথম পার্টটা হলো এক্সাইডের মোড় থেকে সাউথ ক্যালকাটা 4টে স্কুটিতে 12 জন তারা দাপিয়ে বেড়ালো, এত সিসিটিভি ক্যামেরা, কোথাও পুলিশ তাদের আটকালো না, এটা প্রথম। আর একটা পার্ট আছে, হয়তো একটা কমিটি তৈরি হয়েছে, কিন্তু তুমি দেখবে অতীত আমাদের বলছে যে এরা হয়তো খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবে, হয় পিপি আসবেন না, পিপি কোর্টে দাঁড়াবেন না, নয় পুলিশ কাস্টাডি চাওয়া হবে না, কারণ এদের দ্রুত জামিন দিয়ে দিতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বখাটে ছেলেরা তার কাছে বেশি ওয়েলকাম, এদের তো প্রয়োজন, আমাকে তোমাকে বা উষসীকে তো প্রয়োজন নেই, এই বখাটে ছেলেদের ওয়েলকাম করা হচ্ছে, কাজেই এরা বেপরোয়া। তোমার কি মনে হয় যে প্রথমে জামিনযোগ্য ধারা দেয়া হলো, মানে আমি বলছি 354A প্রথমে দেয়া হলো, তারপরে অবশ্য এই নিয়ে এত হইচই এত সমালোচনার পর এটা বাদ গেল? অবিশ্বাস্য, যেখানে থানাতেই তারা জামিন পেয়ে যেতে পারতেন, প্রথমে যে ধারা দেয়া হয়েছে। কেন হইচইয়ের পরে কড়া ধারা দেওয়া হবে? এদের জন্য কড়া বা অকড়া ধারা নেই, একটাই ধারা আছে, সেটা 354 ভারতীয় দণ্ডবিধিতে, সেটা সরাসরি একটি নন বেলেবল অজামিনযোগ্য অপরাধ। পুলিশকে কেন আগে জামিনযোগ্য ধারা দিতে হয়, তারপর মিডিয়া হইচই করলে তারপর অজামিনযোগ্য ধারা দিতে হয়? এটা কি পুলিশের ইচ্ছার উপর নির্ভর করে? অপরাধের মাত্রা দেখে পুলিশকে ধারা দিতে হয়? সত্যি পুলিশের ইচ্ছের উপর কি নির্ভর করবে? না, এটা তো অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি অফ দি অফেন্স, নেচার অফ দ্য অফেন্স, তার উপরে তোমার সেকশনগুলো পুট করতে হবে। এখানে 509ও দেওয়া যেত নন বেলেবল, 509। আর যেগুলো প্রথমে বলছে 354A, এটা তো কগনিজেবল বাট বেলেবল, মানে তুমি বাধ্য থানা থেকে, একদম থানা থেকে জামিন নিয়ে বুক ফুলিয়ে চলে যাবে, যে ছবি আমরা প্রায়ই দেখি। আমি দ্রুত একবার এত সমালোচনার পরও ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষে, হ্যাঁ পাশাপাশি সেটাও দেখাবো, দেখুন। পিসি চার্জের মেন গ্রাউন্ড যে এই কেসে আরও অন্যান্যরা ইনভলভ আছে, তাদেরকে এই কেসে হোয়ার অ্যাবাউট সম্বন্ধে জানার ব্যাপারে, এবং যে 7 জনকে আমরা অ্যারেস্ট করেছি তারা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টে ভেরিফিকেশনও করা হয়েছে, একটা স্কুটি আমরা সিজ করেছি এবং যেটা অফেন্সের সময় ইউজ করা হয়েছিল।
তাহলে বটম লাইন কি এটা যে পুলিশ চাইলে পারে এবং হইচই হলে পুলিশ চায় এবং তারপর দরকার হলে সেলুনে সেলুনে রেড করেও গ্রেফতার করা যায় অভিযুক্তদের? আমি দ্রুত একবার গোটা দিন হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য লিখলেন কয়েকটা মন্তব্য পড়ব। প্রদীপ্ত মিত্র লিখছেন, পুলিশকে যদি রং না দেখে কাজ করার ছাড়পত্র দেওয়া হয় তবে এই পরিস্থিতির নিয়ন্ত্রণ অনেকাংশে সম্ভব। অমলেন্দু মিত্র লিখছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, দিল্লি হরিয়ানার থেকে কলকাতা এখনো বহুগুণ বেশি নিরাপদ। প্রণব কুমার আইচ লিখছেন, পুলিশ প্রশাসন যখন দলদাসে পরিণত হতে বাধ্য হয় তখন তাদের কিছু করার থাকে না। সাম্যব্রত চৌধুরী লিখছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের ধরার জন্য কলকাতা পুলিশকে সাধুবাদ জানাই। ছবি ভট্টাচার্য লিখছেন, একটি কেসেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার জন্যই এই রকম ঘটনা বারবার ঘটছে। পার্থ দাস লিখছেন, মিস ইন্ডিয়া না হয়ে উনি যদি শুধু একজন মিস কিংবা মিসেস হতেন তাহলেও কি পুলিশ একই রকম সক্রিয়তা দেখাতো? অয়ন পাল লিখছেন, ঘটনার পর দ্রুত অপরাধীদের গ্রেফতারি এইসব দুর্বৃত্তদের কড়া বার্তা দেবে। রেহানা খাতুন লিখছেন, থানার পুলিশ যদি আইন মাফিক তার কর্তব্য পালনে অনীহা প্রকাশ করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি এই তদন্তের পাটে সলিলদার কাছে আসবো। সলিলদা, একটা দিক হচ্ছে যে যাদের ধরা হলো কি ধরনের তদন্তের মুখোমুখি তাদের হতে হবে, কিভাবে তাদের অপরাধ যেখানে একটা ফুটেজ আছে আমার মনে হয় অত্যন্ত স্ট্রং এভিডেন্স, সেইখানে কি করা যায়, এবং পাশাপাশি যে পুলিশ কর্মীরা গাফিলতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠলো, ডিপার্টমেন্টাল প্রসিডিংস এই শব্দটা খুব শোনা যায়, মানে কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই তদন্ত? ডিপার্টমেন্টাল প্রসিডিংসে কি হয়, তার ফল কি হয় কেউ জানে না। না, ডিপার্টমেন্টাল প্রসিডিং তো অলরেডি তো একজন সাসপেন্ড হয়েছে, ডিপার্টমেন্ট দুজন শোকজ পেন্ডিং প্রসিডিং এন্ড করি, আর দুজন একজন শোকজ আছে, তার মানে ইট অ্যাপিয়ার্স যে ডিপার্টমেন্ট প্রসিডিং ইজ গোইং টু বি ইনিশিয়েটেড। ওটা তো ডিপার্টমেন্টের ব্যাপার না। অ্যাজ ফার অ্যাজ ইনভেস্টিগেশন ইজ কনসার্ন, ইটস এ ভেরি ফিবল কেস। দেখো, ভেরি ফিবল কেস। এটাকে তোমার দেখো এখন কি হবে, পিসিতে নিয়েছে বা টিআই প্যারেডে যাবে। টিআই প্যারেডে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হবে ইনসাইড দ্য জেল ইন প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেট। মানে ধরো 10 জন লোক দাঁড়াবে, 9 জন দাঁড়াবে ওই রকম, আর সঙ্গে ওই কালপিটটা দাঁড়াবে, একই টাইপের পোশাক পরিয়ে দেবে। ইউ গেট মাই পয়েন্ট? এইবার আপনাকে গিয়ে বলতে হবে যে কোনটা দেখুন, আপনি বলুন। আমার মনে হয় না আপনি কতটা হাউ মাচ ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই যে তার মধ্যে ইতিমধ্যে চুলের রং পাল্টে ফেলেছে, চেহারা পাল্টে ফেলেছে। এখানে কিন্তু টিআই প্যারেড সেরকম ভাবে না করে, যেহেতু ভিডিও তো দেখা যাচ্ছে, ফুটেজের সঙ্গে মেলালে কিন্তু অ্যাজ গুড অ্যাজ টিআই প্যারেড হবে এখানে। এবার টিআই প্যারেড যেই হয়ে গেল, এবার স্কুটি ফুটি মোটরসাইকেল কয়েকটা রিকভারি হবে, তার জন্য আটকে থাকবে কয়েকদিন। বাট যদি আমাদের মেইন কিন্তু মোটো হওয়া উচিত যে লঙ্গার পিরিয়ড ওদের যদি আটকানো যায়, দ্যাট পুলিশ নোজ ভেরি ওয়েল হাউ টু কিপ দেম কনফাইন্ড ইন দ্য জেল, they may be tagged in so many cases. না সলিলদা, আমি বলছি যে এর সঙ্গে বিগ পিকচারটাও, যে পাশাপাশি এই ধরনের রাউডিজম, এই হুলিগানিজম, এই রাতে হেলমেট ছাড়া বাইক বাহিনীর তাণ্ডব, এইটার উপরও তো এটা তো রোজকার ঘটনা, 365 দিনের ঘটনা। কেন আমরা নিয়ন্ত্রণ পাবো না? সেটা তারই ফলআউট তো, তার ফলআউটই তো এটা, তার ফলই তো এটা হচ্ছে। এক নম্বর হচ্ছে যে সেটা তো রেগুলার করা উচিত, এবং এদের একটা দৃষ্টান্ত এক্সাম্পলারি একটা পানিশমেন্টটা কি, পানিশমেন্ট ছেড়ে দাও। কবে 10 বছর পরে কেসের কি হলো, আলটিমেটলি অ্যাকুইটেড হয়ে যাবে। আমি এটা বলেন না এক সেকেন্ড, আলটিমেটলি করতে হবে যে লঙ্গার পিরিয়ড জেল কাজ, এটা একটা যদি এক্সাম্পলারি অ্যাকশন হয় তবে ইট উইল বার্তা যাবে। আমি একবার তারক বাবুর কাছে আসবো। তারক বাবু, এই গোটা ঘটনাটা আমরা এত কিছু নিয়ে আলোচনা করছি তো, কিন্তু কোথাও একটা আমার মনে হচ্ছে যে আপনি এই প্রতিদিন অ্যাপ ক্যাবের গাড়িটা না চালালে আপনার প্রতিদিনের রোজগারটা হবে না। আপনার বাড়িতে আপনার পরিবারের যারা আছে তারা আপনার দিকে মুখের দিকে তাকিয়ে বসে আছে। আমি বলছি, অনেকে প্রশ্ন করতে পারেন যে না, এই এভিডেন্স নষ্ট হয়েছে, কেন কাঁচটা আপনি সারালেন, কেন দরজাটা ঠিক করলেন? তারা হয়তো এটা ভুলে যাবেন যে ওই দরজাটা ঠিক না হলে, ওই কাঁচটা যদি ভাঙাই থাকে, তাহলে আর যাত্রী পাবেন না, আপনার একেবারে সরাসরি আপনার জীবিকায় ধাক্কা লাগবে। আমি বলছি, এইখানে দাঁড়িয়ে ঠিক কি চাইছেন আপনি? মানে বিমার নিঃসন্দেহে কিছুটা করানো ছিল, সেই টাকা পয়সা, মানে কোথাও তো এই গোটা ঘটনার একটা অসহায় শিকার আপনিও, যাকে প্রতিদিন ওই গাড়িটা নিয়েই বেরোতে হবে, এবং ওই গাড়িটা, আমি ধরছি একজন বলছিলেন যে গাড়ি সিজ করতে হবে, সিজ করলে আপনি চালাবেনটা কি? আপনার পরিবার তো মানে কার্যত রোজগারহীন অবস্থায় আপনারা পড়বেন। এই মুহূর্তে কি ভাবছেন? দোষটা তো আমার না, ঠিক আমার তো কোনো দোষই নেই এখানে। এবার ব্যাপার হচ্ছে, আমি যদি গাড়িটা আজকে বসিয়ে রাখি বা ইন্স্যুরেন্সের মারফতে দিই, সেখানে আমাকে 5 থেকে 7 দিন বা 10 দিন টাইম নেবে।
এমনকি সেটাও পুরো ফ্রি অফ কস্টে হবে না, আমাকে ওখানে চার্জেস দিতে হবে। আমি গতকালকে গিয়েছিলাম মারুতি সুজুকির ইয়েতে সার্ভিস সেন্টারে, সেখানে আমাকে বলেছিল 5 থেকে 6,000 টাকা খরচা হবে, 5 থেকে 7 দিন টাইম লাগবে, গাড়ি ফেলে রাখতে হবে, ইন্স্যুরেন্স ওখান থেকে অফিসার আসবে, রিকভারি করবে, সব কিছু দেখবে, তারপরে ওখান থেকে অর্ডার হবে, তারপরে আমরা সব কিছু লাগাবো। আমি দেখলাম সেখান থেকে আমার কিছু টাকা বেশি খরচা হচ্ছে, আমার পাশেই গ্যারেজ আছে, আমার সবাই মিলে আমাকে ভরসা দিল যে গাড়ি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আমাকে 1.5 দিনের মধ্যে ঠিক করে দিয়েছে। আজকে আমাকে সকাল 10টার মধ্যে গাড়ি হ্যান্ড ওভার করে দিয়েছে। সেটাই এবার ওইটা আমি পার্সোনালি আমার নিজের খরচা, আমি তাদের এখনো কোনো পেমেন্ট করিনি। এবার আমার একটাই বক্তব্য যে আমার এখন সেই পেমেন্টটা আমি এখন কোথা থেকে পাবো? ঠিক ঠিক। আমি এই অনুষ্ঠানের শেষ পর্বে উষসীর কাছে আবার যাব। উষসী, এই গোটা ঘটনার পর প্রায় একটা দুঃস্বপ্নের এপিসোড, সেটা শেষ হয়ে যাওয়ার পর এই শহরটাকে ঠিক কিরকম দেখতে চাও তুমি? আমি এই তোমার বার্তা দিয়ে শেষ করবো। আমি একটা জিনিস বলতে চাই সুমন, যে যেটা স্যার বললেন যে কারণ দেখো এই পেশার প্রয়োজনে তুমি বা মাধব তোমাদের রাতে বেরোতেই হবে, তোমাদের পেশার প্রয়োজনে তারক বাবুকে গাড়ি নিয়ে রাতে রাস্তায় থাকতেই হবে, প্রত্যেকে, আমরা প্রত্যেকে, গোটা শহরের প্রত্যেকটা মানুষ, আমার জায়গায় আপনিও হতে পারেন, একদম এনিবডি। তো কি বার্তা? আমার একটা কথা যেটা বলার আছে, যেটা স্যার বললেন যে এইটার পানিশমেন্টটা কি হতে পারে বা কত দূর এটা এগোতে পারে। যখন এই ঘটনাটা ঘটে, আই এম শিওর তারক, আমি বা মাধব, আমরা কেউ এইটা ভেবে হেল্প করি বা ছোটাছুটি করিনি যে ওরা কি পানিশমেন্ট পাবে। একটা জিনিস আমরা ভুলে যেতে পারি না, যে ছেলেদেরকে ধরেছে সুমন, অল অফ দেম আর বিটুইন দ্য এজ গ্রুপ অফ 18 to 25। দিস ইজ দ্য ইউথ অফ মাই স্টেট। আজকে এরকম কি হচ্ছে যে আমার স্টেটের ইউথ এত ডিমোটিভেটেড, যেখানে আমার পড়াশোনা করার কথা, চাকরি করার কথা, অ্যাসপিরেশনস, ড্রিমস, গোলস, সেই শহরে বসে সব কিছু ছেড়ে আমি একটা মানে এত ওপেন হুলিগানিজম করছি, হ্যারাসমেন্ট করছি, আর আমার কোনো ভয় নেই। এরকম কি হচ্ছে? বখাটে হলেই তো চাকরি পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বখাটে আই উড লাইক টু স্টপ ইউ রাইট হিয়ার স্যার। এটা খুব ইজি বলা যে মানে একটা কিছু হলেই মুখ্যমন্ত্রী অবধি আমরা পৌঁছাই। না, উনি বলেছেন বখাটে বখাটে রাজনৈতিক পর্যায়ের বাইরে অ্যাবসলিউটলি এগ্রি। প্লিজ এটা তো রোজ হয়। আমি বলছি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ সমস্যায় বলছি স্যার। কিপিং অল দ্য মানে ব্লেম গেমটা আমরা যদি সরিয়ে দিই, ইট ইজ নট অ্যাবাউট any religious group, it is not about a political group, it is not about people in power, it is about the youth of Bengal. It is about the youth of Bengal. আজকে কি হচ্ছে যে মানে একটা মানে মেন্টাল হেলথের দিক থেকে আমরা যদি দেখি যে এত ফিয়ারলেসলি আমরা ক্রাইম করছি, আমাদের মধ্যে এই বুদ্ধিটা আছে যে এটা করার পর আমরা গিয়ে নিজের লুক পাল্টিয়ে দিচ্ছি, এই করে দিচ্ছি, বাট কেন আমরা মোটিভেটেড না? আজকে ওরা যদি এই হুলিগানিজমটা একটা মানুষকে বাঁচানোর জন্য করতো, they would have been hero, বাট আজকে এই হুলিগানিজমটা টু এক্সটর্ট মানি, টু হ্যারাস পিপল হয়েছে অন দ্য স্ট্রিট। I'm sure we can bring great example. This is the Kolkata which has set examples for the world. Absolutely. And এই প্ল্যাটফর্মটা থ্রুতে আমি যেটা একটা বলতে চাই যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সুমন যে হাউ হ্যাপি আই এম দ্যাট দে আর অ্যারেস্টেড, যে আমার কেরম মনে হচ্ছে, এই পানিশমেন্টটা কি পাওয়া উচিত, অনেস্টলি আই এম নট হ্যাপি, বিকজ আই এম সিইং দ্য ইউথ অফ মাই কান্ট্রি সাফারিং। অ্যান্ড এইটা পানিশমেন্টের ব্যাপার না, আই এম শিওর ওদেরও মা বাবা ফ্যামিলি আছে, ওরাও যেই পুরো জিনিসটা করছে একটা মানে একটা স্পেসে, আই এম নট টেকিং देयर সাইড, আই এম নট টেকিং देयर সাইড, হোয়াট দে হ্যাভ ডান ইজ রং। না আই এম ইন্টারাপ্টিং। আপনি এদের যদি বলেন যে ইফ দেয়ার ইজ নো এক্সাম্পলারি অ্যাকশন, the signal will not go to the other event. No, sir, I'm not saying that. I'm saying that exemplary actions must be taken, but that is the top of the issue. I'm saying what is the root of the issue, sir? কেন এটা আমার মনে হয় যে উষসী অত্যন্ত গভীর, প্রায় শিকড়ে পৌঁছানোর চেষ্টা করেছে, অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রেজ করছে সেটা হচ্ছে I want to say একটা জিনিস before I end this, that এই প্ল্যাটফর্মটা থ্রুতে I want to be the change I want to see. I want to start this campaign, যেটা আমি এক্ষুনি বসে লিখছিলাম যে কলকাতা বাইক মিনেন্স। You as the youth of the state, if you want to bring the change, you as the citizen of the state, if you want to bring the change, be the change you want to see. If you see anybody
কেউ যদি রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে তাদের একটা ভিডিও নিন, কলকাতা পুলিশের পেজে দিন, কলকাতা পুলিশকে ট্যাগ করুন। দে আর ভেরি ভেরি সাপোর্টিভ। আমি আজকে এই সুযোগটা পেয়েছি কেন কি আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজকে আপনার কাছেও এই সাহসটা আছে, প্লিজ ডু দিস। আমার মনে হয় দুর্ধর্ষ অ্যাপিল যে পরিবর্তনটা কেউ একজন করে দেবেন, নেতা নেত্রীরা করবেন, এর অপেক্ষায় বসে থাকার দরকার নেই। আমি যদি সমাজটাকে পাল্টাতে চাই তাহলে সব থেকে বড় দায়িত্ব পালন করতে হবে আমাদের। এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছে, গভীর এবং গুরুত্বপূর্ণ, বারবার বলছি উষসী, সেটা হচ্ছে এই ছেলেগুলো, এই একেবারে অল্প বয়সী ছেলেরা, এরা নির্ভয়ে অপরাধ করার সাহসটা কোথায় পাচ্ছে? এদের তো চাকরির সন্ধানে, কেরিয়ারের জন্য দৌড়ে বেড়ানোর কথা, তাহলে কেন এই গ্যাপটা তৈরি হচ্ছে? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমি আবার খানিকক্ষণ আগে অভিজিৎ বাবুকে বলছিলাম সেই ছন্নছাড়ার ছেলেগুলো বিরাট এক নই রাজ্যের বাসিন্দা, নেই রাজ্যের বাসিন্দা বলেছিলেন কবি। আমি বলছি আমাদের এই জনসমাজ, আমাদের এই যুবকরা, তাদের কোন রাস্তায় পরিচালিত করছি আমরা? বোধহয় এই প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সময় এসেছে আমাদের সবাইকে, বিশেষ করে রাজনীতিবিদদের তো বটেই। আমি দ্রুত আপনাদের দেখাবো কয়েক মাস আগে আরেকজন অভিনেত্রী, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তার সঙ্গে, সেই ঘটনাটা একবার মনে করিয়ে দিই। রাতের রাজপথে নিজের শহরেই নিগৃহীত প্রাক্তন মিস ইন্ডিয়া। বাইক বাহিনীর হেনস্থার শিকার উষসী সেনগুপ্ত এবং তার অ্যাপ ক্যাবের চালক। তবে রাতের কলকাতায় এ ধরনের ঘটনা প্রথম নয়। বছর দুয়েক আগে অনেকটা একই রকম ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন টেলি জগতের পরিচিত মুখ অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। প্রথম দেখতে পাই, সত্যি কথা বলছি, ফেসবুক স্ক্রোল করতে করতে আমি প্রথমে দেখে ব্যাপারটা বুঝতে মনে হলো খুব একটা চেনা চেনা এরকমই ঘটনা। তারপরে পুরোটা জানতে পেরে হতভম্ব হয়ে গেলাম। একই মনে হলো সেই রাতটা তুলে এই রাতে জাস্ট ফিট করে দেওয়া হয়েছে। দিনটা ছিল 18 সেপ্টেম্বর 2017, সোমবার। রাতে শুটিং সেরে ফেরার পথে কাঞ্চনাকে হেনস্থার অভিযোগ ওঠে 3 যুবকের বিরুদ্ধে। পরের দিন আবার সকাল 8টায় কল টাইম, আমি শর্টকাটের রাস্তাটা নিয়েছি। হঠাৎ করে আমার গাড়িতে একটা ইটের চাই পড়লো। গাড়ি থেকে নেমেছিলাম, তখন সঙ্গে 3-4 জন ছেলে ঘিরে ধরে। ওদের বক্তব্য আমার ড্রাইভার ওদেরকে চাপা দিয়ে মেরে ফেলতে চায়, এ নিয়ে তর্কাতর্কি। হঠাৎ করে একটি ছেলে গাড়ির চাবি নিয়ে নেয়, সেখান থেকে বচসাটা আরও বাড়াবাড়ির দিকে চলে যায়। হাতে চাবি নেই, মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক কি হয়েছিল সেদিন? ঘড়িতে তখন রাত 12টা। সিলেটি শ্মশানের এই মোড়ের কাছেই অভিনেত্রী কাঞ্চনা মৈত্রের গাড়িতে ইট পড়ে। তারপর যেটা অভিযোগ, 2 মত্ত অবস্থায় যুবক এসে বলে চিৎকার করতে করতে, আপনি আমাকে খুনের চেষ্টা করছেন। এরপরে আরও একজন এসে পড়ে এবং তারপরে যেটা অভিযোগ, শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। এর পাশাপাশি প্রকাশ্য রাস্তার মধ্যে চলে হেনস্থা। সেটাই ছিল ঘটনার সূত্রপাত। এরপর যে কি ঘটতে চলেছে তা তখনও সেদিন আঁচ করতে পারেননি কাঞ্চনা। অভিনেত্রীর দাবি, গাড়ি থামা মাত্রই র্যাগিংয়ের কায়দায় শুরু হয় হেনস্থা। আমাকে বলা হয় কান ধরে 10 বার ওঠবোস করুন, তারপরে আমরা ভেবে দেখছি পরবর্তীকালে কি করা যায়। আমার ড্রাইভারকে নির্দেশ দেওয়া হয় আমাকে গালে 10টা চড় মারতে হবে। কাজের তাগিদে মাঝরাতে প্রায়ই বাড়ি ফিরতে হয় অভিনেতা অভিনেত্রীদের। সেদিনও শুটিং শেষ হতে দেরি হয়ে গিয়েছিল কাঞ্চনার। আশেপাশ দিয়ে সমস্ত লোকজনরা যাচ্ছে, তাদেরকে আমি ডিরেক্টলি সাহায্যের জন্য চিৎকার করছি, কিন্তু কেউ জাস্ট মুখটা ঘুরিয়ে চলে যাচ্ছে। মিষ্টির দোকান সামনে ছিল, ওখানে সিলেটি শাসনের মোড়েই যে মিষ্টির দোকানে, ওখানকার লোকগুলো পুছে বলছে যে না, আমরা এই গন্ডগোলের মধ্যে থাকতে চাই না, মুখ ঘুরিয়ে নিয়েছে। এরপর পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ভেবে এখনো শিউরে ওঠেন অভিনেত্রী। ভয় লাগছে না, আমার যে কি হচ্ছিল, আমার না মাথা কাজ করছিল না। সোমবার রাতে এক্সাইড মোড়ের ঘটনায় অভিযোগ, ময়দান থানায় গেলে প্রাক্তন মিস ইন্ডিয়াকে বলা হয় ঘটনাস্থল ভবানীপুর থানা এলাকার আওতাধীন, অর্থাৎ অভিযোগ দায়ের নিয়েও টালবাহানা করা হয়। অভিনেত্রী কাঞ্চনা জানিয়েছেন তিনি অবশ্য পুলিশের সহযোগিতা পেয়েছিলেন। আমি পুলিশের কাছে এত কৃতজ্ঞ যে বলার কথাই নয়। ফিল্মের যেরকম হিরোরা রক্ষা করে, আমি লিটারেলি বলবো সেদিন আমার সঙ্গে একটা হিন্দি ছবির ঘটনা ঘটেছিল এবং আশ্চর্য, হিন্দি ছবিতে যেমন দেখা যায় জনতারা নির্বিকার, ঠিক সেরকমভাবেই জনতারা নির্বিকার ছিলেন। এবং হিন্দি ছবির নায়করা যখন জনতাদের ভৎসনা করে যে কেন তারা বিপদে পড়া মানুষদের বাঁচালো না, ঠিক সেমনভাবেই তারাতলা থানার ওসি কিন্তু সবার সামনে চিৎকার করে বলেছিলেন, এখন কি আপনারা মজা দেখছেন? একটা মেয়ে রাত্রেবেলা একা সবাইকে সাহায্য চাইছিল, আপনারা কি করছিলেন? কখনো কাঞ্চনা মৈত্র, কখনো উষসী সেনগুপ্ত। সেলিব্রিটিদের সঙ্গে কিছু ঘটলে তবুও তা সংবাদ শিরোনামে উঠে আসে, নড়ে চড়ে বসে পুলিশ। কিন্তু একজন সাধারণ মানুষের সঙ্গে এমনটা ঘটলে? রাতের রাজপথে এই রাউডিদের দাপিয়ে বেড়ানো বন্ধ হবে কবে? প্রশ্ন অসংখ্য সাধারণ মানুষের। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।